এই যে এখানে কর্ড আছে, কর্ড মানে রশি বা দড়ি, রশি অথবা এটাকে বলতে পারি আমরা দড়ি, অথবা এটা অনেক সময় রজ্জু বলে, রজ্জু মানে রশি বুঝায়, ঠিক আছে, দড়ি বুঝায়। আর শেষে আছে কি আটা, আটা মানে কি বহন করা, আটা, ফেরা, ফোর, এগুলোর মানে হচ্ছে বহন করা। আটা, ফেরা, আসলে ফোর, ওই যে ট্রোকোফোর, ফোর, ফোর মানে বহন করা। তো রশি বা দড়ি বহন করা, যারা শরীরে একটা রশির মতো পার্ট বা দড়ির মতো পার্ট বহন করে তাদেরকে আমরা বলি কর্ডাটা। এই কর্ড আসলে কোন কর্ডকে বোঝাইতেছে? এখানে কর্ড মনে রাখবা, কর্ড দুই প্রকার, কর্ড দুই প্রকার। আচ্ছা, কর্ড কর্ড হয় দুই প্রকার, একটাকে বলবো আমরা নোটোকর্ড, নোটোকর্ড, আরেকটাকে বলবো আমরা নার্ভ কর্ড। তো দুই ধরনের কর্ড আছে, একটাকে বলবো আমরা নোটোকর্ড, একটাকে বলবো কি নার্ভ কর্ড। নোটোকর্ড, নার্ভ কর্ড দুইটি ইংরেজি শব্দ। এখানে নোটো শব্দের অর্থ হলো, এই যে বানানটা এরকম, নোটো, NOTO, নোটোকর্ড। এখানে নোটো শব্দের অর্থ হলো তোমার ব্যাক, ব্যাক মানে কি পিছনে, বা পিঠ বলতে পারো, পিঠ অথবা পিছনে, পিছনে। নোটোকর্ড, আর কর্ড মানে কি দড়ি, এত জানোই, কর্ড মানে যেখানে লিখেছে দড়ি বা রশি। তো নোটোকর্ড মানে কি পিছনে থাকা দড়ি, পিছনে বলতে কি পিঠে, পিঠে থাকা দড়ি। নোটোকর্ড গুলো পৃষ্ঠীয় তলে থাকে। তোমাদের তিনটা তল নিয়ে ধারণা দিই একটু। আমাদের যে পেট যেই দিকে থাকে, যেদিকে পেট, যে প্রান্তের পেট, এই তলটাকে, শরীরের এই তলটাকে বলে অঙ্কীয় তল, ইংরেজিতে বলে ভেন্ট্রাল। দেখো আমরা যখন কোনো ভালো রেজাল্ট করি তখন বি সাইন দিই বা বিজয়, বিজয় ভিক্টোরি। তো বি সাইন সবসময় আমরা কি এই তল থেকে দিই, এই তলের সামনে দিই, কখনো এর পিছনে গিয়ে দিই না। তো যেটা আমরা পেটের তল সেটাকে বলে অঙ্কীয় তল, অঙ্কীয়। তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে তোমার ইংরেজি। এটাকে আমরা বলি ভেন্ট্রাল, ভেন্ট্রাল সাইড। আর পিঠ, এটাকে বলে পৃষ্ঠীয়, পৃষ্ঠীয়, অথবা এটাকে বলে ডরসাল, ডরসাল। আর একটা আছে পার্শ্বীয়, এই যে এই দুই পাশ, এই দুই পাশ, এই দুই পাশকে আমরা বলবো পার্শ্বীয় সাইড। আরেকটা কি পার্শ্বীয়, পার্শ্বীয়কে আমরা বলবো ল্যাটারাল, ল্যাটারাল। ভেন্ট্রাল, ডরসাল, ল্যাটারাল, অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয়। ভেন্ট্রাল, ডরসাল এন্ড ল্যাটারাল, অঙ্কীয়, পৃষ্ঠীয়, পার্শ্বীয়। এটাকে বলবো আমরা অঙ্কীয় তল, পিছনেরটাকে বলবো পৃষ্ঠীয় তল, দুই সাইডকে বলবো আমরা পার্শ্বীয় তল। তেমন না ভাই, যে আমরা অঙ্কীয় তলে বি ভেক্টরিসান দেই, তাহলে ভেন্ট্রাল। আর দেখো আমি রুমের ভিতরে প্রবেশ করছি, এখন ডোরটাকে আমার পিছনে না, তাহলে পিছনের সাইড বা পৃষ্ঠীয় সাইড হচ্ছে ডরসাল। এটা মনে হয় ডোর যেমন রাখতে পারো, পার্শ্বীয় মানে ল্যাটারাল। আচ্ছা, এখন নোটোকর্ডরা সবসময় পিঠে থাকবে, পিঠের দিকে থাকবে। তাহলে কোন তলে থাকবে বলো? ব্যাক সাইডে থাকবে, ব্যাকে থাকবে, অর্থাৎ ডরসাল সাইডে থাকবে, এটা মনে রাখবা। নোটোকর্ডের অবস্থান কোথায় হবে? ডরসাল সাইডে, ডরসাল সাইডে অর্থাৎ পৃষ্ঠীয় দিকে। এই যে পিঠ মানে কি ব্যাক, এই জন্য এটাকে বলছে নোটোকর্ড। নোটোকর্ড কোথায় থাকবে এটা কিন্তু মুখস্থ জিনিস না, নোটো শব্দ তো পিঠ, পৃষ্ঠীয় সাইডে থাকবে। আচ্ছা, নার্ভ কর্ড, নার্ভ মানে কি স্নায়ু। আচ্ছা, তো এই নোটোকর্ড, নার্ভ কর্ড, কর্ডাটার ক্ষেত্রে কিন্তু কিছু আছে উন্নত, কিছু আছে অনুন্নত। কর্ডাটার ক্ষেত্রে কিছু উন্নত, কিছু অনুন্নত। তো এখন মনে রাখবা, এখন কি মনে রাখতে হবে? নোটোকর্ড অনুন্নত কর্ডেটে থাকে, আর উন্নতদের ক্ষেত্রে এই নোটোকর্ডটা কনভার্ট হয়ে যায়। জায়গাটা দেখতে হবে, নোটোকর্ডটা উন্নতদের ক্ষেত্রে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই যে নোটোকর্ড, এটা অবশ্যই কর্ডাটার বৈশিষ্ট্য। নোটোকর্ড না থাকলে তাকে আমরা কর্ডাটা বলতে পারি না। কর্ডাটা পর্বের একটা প্রাণী, তার মানে 100% তার মধ্যে নোটোকর্ড কোনো না কোনো সময় ছিল। আজীবন থাকতে পারে, অথবা শুধুমাত্র লার্ভা দশায় থাকতে পারে অল্প একটু টাইম, অথবা এই নোটোকর্ডটা আছে পরবর্তীতে এটা কনভার্ট হয়ে গেছে। যেরকম ডাব কনভার্ট হয়ে যায় নারিকেলে, তো নারিকেল কিন্তু একসময় ডাব ছিল।
এরকম এই নোটোকর্ড অনেক সময় উন্নত প্রাণীদের ক্ষেত্রে এই নোটোকর্ডটা কনভার্ট বা রূপান্তরিত হয়ে যেতে পারে। এটা রূপান্তরিত হয়ে যেতে পারে কিসে? এই নোটোকর্ডটা রূপান্তরিত হতে পারে উপরের দিকে তৈরি করতে পারে কোরোটি, যেটাকে আমরা ব্রেন বক্স বলি, অথবা তুমি বলতে পারো ক্রেনিয়াম বলে অনেকে, আর নিচের দিকে তৈরি করে তোমার এটা মেরুদণ্ড। এগুলো হচ্ছে তার একক কশেরুকা, মেরুদণ্ডের একক হচ্ছে কশেরুকা। তাহলে এটা ধরো আমাদের ওই কশেরুকা, ঠিক আছে? তাহলে দেখো নোটোকর্ড রূপান্তরিত হয়েছে, কনভার্ট হয়েছে, রূপান্তরিত নোটোকর্ড রূপান্তরিত হয়েছে উপরের দিকে তৈরি করে তারা কোরোটি। এটাকে বলা হয় মাথার খুলি বলতে পারো তুমি, বাংলাতে বললে মাথার খুলি তৈরি করে। আর নিচের দিকে এই পুরাটুকুকে আমরা বলি পুরাটুকুকে আমরা বলি মেরুদণ্ড। মেরুদণ্ড কিন্তু অনেকগুলো হাড় নিয়ে গঠিত। মেরুদণ্ডের মধ্যে যে প্রত্যেকটা হাড়, এক একটা হাড়কে বলা হয় কশেরুকা। তাহলে আমরা বলতে পারি এই মেরুদণ্ডের এককের নাম কি বলো? মেরুদণ্ডের এককের নাম হচ্ছে কশেরুকা, বা এটাকে বলে ভার্টিব্রা, ইংরেজিতে বলে ভার্টিব্রা। একক মেরুদণ্ডের একক কি? কশেরুকা। আমাদের পিঠের মধ্যে কিন্তু 26টা কশেরুকা আছে, পুরো 26টা কশেরুকা মিলে মেরুদণ্ড তৈরি করে। আচ্ছা, এখন আবার বলতেছি নোটোকর্ড তুমি অনুন্নত উদ্ভিদে, অনুন্নত প্রাণীতে পাবা। কর্ডেটার অন্তর্ভুক্ত অনুন্নত কর্ডেট নোটোকর্ডটা উন্নত প্রাণীদের ক্ষেত্রে কনভার্ট হয়ে যায়। সে তৈরি করে কোরোটি এবং কি মেরুদণ্ড। আমাদের কিন্তু উপরে যে মাথার খুলি, এটা হচ্ছে কোরোটির ভিতরে কিন্তু ব্রেন আছে। ব্রেনকে সুরক্ষা দিতেছে কে? কোরোটি। এটাকে অপর ভাষায় বলা যায়, এটাকে বলা অনেক সময় ক্রেনিয়াম। এই কোরোটির বায়োলজিক্যাল নেম হচ্ছে ক্রেনিয়াম শব্দের অর্থ কোরোটি বা মাথার খুলি, বা যেটাকে আমরা স্কাল বলি, আচ্ছা, স্কাল মানে মাথার খুলি। তো নোটোকর্ড রূপান্তরিত হয় কোরোটিতে এবং মেরুদণ্ডে। উপরের দিকে থাকে কেরোটি এবং নিচে দিকে থাকে কি? মেরুদণ্ড। আচ্ছা, এখন দেখো এই যে নার্ভ মানে কিন্তু স্নায়ু, এই নার্ভ কর্ডে রূপান্তরিত হয়ে যায়। তার মানে প্রথম দিকে নার্ভ কর্ড থাকে কিছু প্রাণীতে, মানে উন্নত প্রাণীতে। এটা কিন্তু তুমি অনুন্নত প্রাণী, আর এটা কিন্তু কি ক্রেনিয়াম যাদের পাবা, মেরুদণ্ড যাদের পাবা, তারা কিন্তু উন্নত প্রাণী। আর এই যে নোটোকর্ড যাদের আছে তারা কিন্তু অনুন্নত কর্ডেটার অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এই নার্ভ কর্ডও কিন্তু রূপান্তরিত হবে উন্নতদের ক্ষেত্রে, এটাও কিন্তু রূপান্তরিত হয়ে যাবে উন্নতদের ক্ষেত্রে, এটাও রূপান্তরিত হয়। এটা রূপান্তরিত হয় কি তৈরি করে? এটা আমি সবুজ কালারে লিখি। এটা ধরো সবুজ কালার, নার্ভ কর্ডটা আমি সবুজ কালারে লিখতেছি, ধাক্কা দাও, নার্ভ কর্ড সবুজ কালারে লিখি। নার্ভ কর্ড, দেখো নার্ভ কর্ড রূপান্তরিত হয়ে উপরের দিকে তৈরি করে ব্রেন। এটা সাপোজ ধরো ধরে নাও ব্রেন। আর নিচের দিকে এই যে কশেরুকা আছে না, কশেরুকার মাঝখানে কিন্তু একটা ফাঁকা স্থান আছে। এই ফাঁকা স্থান দিয়ে কিছু স্নায়ু ঢুকে, ঠিক আছে? তো এই কশেরুকার ভিতরে, কশেরুকা কিন্তু হাড্ডি, এই হাড্ডির ভিতরে থাকে কিছু স্নায়ু, ঠিক আছে? সবুজ কালারের যে থাকছে এগুলো হাড্ডির ভিতরে কিছু স্নায়ু থাকে, হাড্ডির ভিতর দিয়ে কিছু স্নায়ু যায়। এদেরকে বলে সুষুম্না কাণ্ড। এই যে মেরুদণ্ডের ভিতরে তুমি যা পাইতেছো, মেরুদণ্ড কিন্তু শক্ত হাড্ডি, এই হাড্ডির ভিতরে যে স্নায়ুটা পাইতেছো এটাকে বলে সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। আর উপর দিকে কি ছিল বলো? মস্তিষ্ক বা ব্রেন। সবুজ কালারের রেখেছি যেটা, এটা আগত কোথা থেকে? নার্ভ কর্ড থেকে। আরেকবার বলতেছি, নার্ভ কর্ড উন্নত কর্ডেটে, উন্নত প্রাণীতে রূপান্তরিত হয়। নার্ভ কর্ড আর থাকে না, সে উপরের দিকে তৈরি করবে কি? মস্তিষ্ক, আর নিচের দিকে তৈরি করবে সুষুম্না কাণ্ড। বলতো সুষুম্না কাণ্ড কার ভিতরে আছে? মেরুদণ্ডের বিষয়ে আছে, হ্যাঁ, পুরোটা বললে মেরুদণ্ড। আর মস্তিষ্ক কার ভিতরে আছে? কোরোটির ভিতরে আছে। তাহলে দেখো শক্ত বা বাহিরের জিনিসটা আসছে কই থেকে? নোটোকর্ড থেকে। যেরকম এই যে বাহিরে ছিল কোরোটি, বাইরে ছিল মেরুদণ্ড, এগুলো আসছে নোটোকর্ড থেকে। ভিতরের জিনিসটা আসছে কই থেকে? নার্ভ কর্ড থেকে। তাহলে তোমাকে যদি বলে নোটোকর্ড রূপান্তরিত হয় কিসে, তুমি বলবো উপরেরটা নাকি নিচেরটা? উপরের দিকে কি থাকে?
নোটোকর্ড রূপান্তরিত হয়ে উপর দিকে তৈরি করে কোরটি, নিচের দিকে তৈরি করে কি মেরুদণ্ড। নার্ভ কর্ড রূপান্তরিত হয়ে উপর দিকে তৈরি করে কি মস্তিষ্ক বা ব্রেন, নিচের দিকে তৈরি করে কি সুষুম্না কাণ্ড। তা আশা করি বুঝছো। এখন দেখো এটাকে কেন কাণ্ড বলে। দেখো যে আমরা যদি একটা গাছ আঁকি, গাছের ছবি আঁকি, দেখবা উপরের দিকে তো এরকম প্রশস্ততা বেশি না, তো এটা যদি তুমি ধরো এই যে শাখা প্রশাখা ওই প্রশস্ততা, তাহলে এইটাকে কিন্তু গাছের কাণ্ড বলে। তো দেখো এই যে এখানে প্রসারিত, এই জায়গাটা প্রসারিত, ব্রেনটা প্রসারিত, আর এই জায়গাটা একটু চিকনা, এই যে গাছের কাণ্ডের মতো, এই জন্য কাণ্ড বলে। আচ্ছা, সুষুম্না কাণ্ড কোথায় থাকে বলতো? মেরুদণ্ডের ভিতরে। এটা কিন্তু লাগবে, সুষুম্না কাণ্ড থাকে মেরুদণ্ডের ভিতরে। সুষুম্না কাণ্ড কার কনভার্ট রূপ? নার্ভ কর্ডের। আচ্ছা, এটা আমি মুছবো, তবে নোটোকর্ডের আমি দুইটা বৈশিষ্ট্য লিখে রাখি। নোটোকর্ড সবসময় হয় দণ্ডাকার। নোটোকর্ড কেমন হয়? দণ্ডাকার। তার মানে কি ভিতরে কি ফাঁপা থাকবে? দণ্ডাকার জিনিসের ভিতরে ফাঁপা থাকে না, নলাকার জিনিসের ভিতরে ফাঁপা থাকে। তাহলে এটা হবে নিরেট। এইটা স্থিতিস্থাপক, ইলাস্টিক, স্থিতিস্থাপক হয়। আর নার্ভ কর্ড এটা হয় নলাকার। তাহলে অবশ্যই সে 100% কি ফাঁপা। তোমাদের দুইটা কথা বলছিলাম, রড দণ্ডাকার, সে নিরেট। দণ্ডাকার জিনিসের ভিতরে কোনো ফাঁকা স্থান নাই, দণ্ডাকার জিনিসের ভিতরে কোনো ফাঁকা স্থান নাই, এটা হয় নিরেট। আর নলাকার যেটা, যেরকম পরিপাক নালী বা পাইপ, যে কোনো পাইপ, এরা কিন্তু ভিতরে নিরেট না, এরা ভিতরে ফাঁপা। এরা হয় কি ভিতরে ফাঁপা। দুইটাই লম্বাটে, বাট লম্বটার ভিতরে ফাঁপা নাকি নিরেট, তার ভিত্তিতে লম্বাকার নাকি দণ্ডাকার বলা হয়, নলাকার নাকি দণ্ডাকার বলা হয়। তাহলে নোটোকর্ড হলো দণ্ডাকার, তাহলে তার ভিতরে ফাঁকা নাই, নিরেট। কারণ এই জিনিসটা শক্ত জিনিস তৈরি করে, তাই না? এটা সুরক্ষা দেয়। আচ্ছা, নার্ভ কর্ড নলাকার এবং তার ভিতরে কি ফাঁপা, এই কথাটা মনে রাখবা। তো মুছে ফেললাম সবকিছু। নার্ভ কর্ড এন্ড নোটোকর্ড। বলি আরেকবার, নোটোকর্ড বা কর্ড থাকলেই তাকে বলে কর্ডাটা। কর্ডাটা, কর্ড মানে রশি বা দড়ি বা রজ্জু। কর্ড দুই প্রকার, নোটোকর্ড, নার্ভ কর্ড। নোটোকর্ড, নার্ভ কর্ড এগুলো প্রেজেন্ট থাকলে তাকে আমরা কর্ডাটা বলি। এই নোটোকর্ড থাকতে পারে আজীবন, থাকতে পারে শুধুমাত্র লার্ভা দশায়, আবার একদম যে উন্নত তাদের ক্ষেত্রে এই নোটোকর্ডটা কনভার্ট হয়ে যাবে মেরুদণ্ড দ্বারা, বুঝছো? তো তিনটা যদি দেখি, দেখো একজনের লেখা লাগবে না, একজনের ভ্রূণ অবস্থায় আছে, ভ্রূণের পরে বড় অবস্থায় নাই। আরেকজনের সারা জীবন থাকে, ভ্রূণ অবস্থায় থাকে এবং পরিণত হলেও থাকে। আরেকজনের নোটোকর্ডটা রূপান্তরিত হয়ে যায়। তিনটা করে জিনিস বলছি, একটা হচ্ছে শুধুমাত্র লার্ভাতে থাকে, পরিণত প্রাণীতে থাকে না, আমি একটু পরে লিখবো এটা। আরেকটা লিখছি আজীবন থাকে, ভ্রূণের মধ্যেও থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতেও থাকে। আরেকটা কন্ডিশন হতে পারে নোটোকর্ডটা রূপান্তরিত হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। জীবনের যে কোনো দশায় অল্প সময়ের জন্য যদি নোটোকর্ড থাকে, তখন তাকে আমরা কর্ডাটা বলবো। যেরকম ধরো কারো বিয়ে হয়েছে, হ্যাঁ, এখন ধরো কোনো কারো বউ চলে গেছে, তো সে কি এখন অবিবাহিত না, সে অল্প সময়ের জন্য হইলেও বিবাহিত, মানে অল্প সময়ের জন্য বউ থাকলেও বা জামাই থাকলেও সে কিন্তু বিবাহিত হিসেবে গণ্য হবে। এরকম জীবনের কোন সময়ও যদি, অল্প সময়ও যদি, জীবনের কোনো না কোনো পর্যায়ে অল্প টাইমের জন্য যদি নোটোকর্ড থাকে, তখন তাকে আমরা কর্ডাটা বলবো। আচ্ছা, আর বলছি নোটোকর্ড কনভার্ট হয় উপরের দিকে কোরটি, নিচের দিকে কি মেরুদণ্ড। নার্ভ কর্ড কনভার্ট হয় উপরের দিকে মস্তিষ্ক, নিচের দিকে কি সুষুম্না কাণ্ড। আচ্ছা, তারপর আমরা দেখব এই কর্ডাটা, আমরা বলছি কর্ডাটা। কর্ডাটাদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হয়েছে এদের লেজ থাকা, লেজ থাকে, লেজ থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তুমি আশেপাশে যত প্রাণী দেখবা, স্তন্যপায়ী
অথবা কয়টার অন্তর্ভুক্ত? মাছের লেজ আছে, গরুর লেজ আছে, ছাগলের লেজ আছে, বাঘের লেজ আছে, বিড়ালের লেজ আছে, হাতির লেজ আছে, ঘোড়ার লেজ আছে। মোটামুটি কয়টাদের ক্ষেত্রে লেজ থাকে। উন্নত একদম সর্বোচ্চ উন্নত যেগুলা ওইগুলা লেজ বিলীন হয়ে যায়, যেরকম মানুষের লেজ নাই, কিন্তু মানুষের কিন্তু ভ্রূণ অবস্থায় লেজ ছিল, যখন ভ্রূণ তৈরি হয় তখন কিন্তু লেজ থাকে। ইভেন 2018 সালে আজমল স্যারের বই তোমার লেজযুক্ত মানব সন্তানের ছবি দেওয়া ছিল। 18 সালের যে এডিশনটা আছে ওই এডিশনে আজমল স্যারের বইয়ে লেজযুক্ত মানব সন্তানের ছবি দেওয়া ছিল। তুমি যদি সার্চ দাও যে লেজযুক্ত মানব সন্তান, একদম বাস্তবে একদম দেখবে ছবি পাইতেছো। লেজযুক্ত মানব সন্তান জন্মও নেই। এটা ব্যাপার তুমি ডারউইন ফালানো যায়। ডারউইনটা জাস্ট একটা ধারণা। ডারউইন যে মতবাদ বিবর্তনের, ওটাকে বলে হাইপোথিসিস। হাইপোথিসিস সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, একটা ধারণা। আমি জাস্ট ধারণা করলাম যে অমুক হইতে পারে, 25 সালে অমুক হইতে পারে, বুঝছো? এটা একটা ধারণা বা হাইপোথিসিস, এটা কিন্তু থিওরি না, ওটা হাইপোথিসিস। আচ্ছা, থিওরি আর হাইপোথিসিস এক না। এদের লেজ থাকে। উন্নতদের ক্ষেত্রে বিলীন হয়ে যায়। উন্নতদের ক্ষেত্রে বিলীন হয়ে যায়। উন্নতদের ক্ষেত্রে কি লেজটা বিলীন হয়ে যায়। লার্ভা অবস্থায় বা কি বলে এটা ভ্রূণ অবস্থায় কিন্তু কি থাকে বলতো? মানব সন্তানের লেজ থাকে। এখন অনেকের প্রশ্ন হতে পারে ভ্রূণ কি? দেখো, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে তৈরি করে জাইগোট। শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে তৈরি করে জাইগোট। এটা বলতেছে আমরা জাইগোট। এই জাইগোটটা আস্তে আস্তে বড় হয়। এই জাইগোটের বয়স যখন 8 সপ্তাহ হয়, 8 উইকস বা এটা করে 2 মান্থ, ঠিক আছে? যখন 2 মান্থ হয় তখন পর্যন্ত এটাকে আমরা বলি ভ্রূণ। 8 সপ্তাহ পর্যন্ত এটাকে বলে ভ্রূণ। এটা মায়ের পেটের ঘটনা কিন্তু, বা এটাকে ইংরেজিতে বলে এমব্রায়ো। 8 সপ্তাহ বয়স পর্যন্ত আমরা বলবো এটাকে ভ্রূণ বা এমব্রায়ো। 8 সপ্তাহ পর, 8 সপ্তাহ বয়স হয়ে গেছে, 8 সপ্তাহ হয়ে গেছে, মানে 2 মাস হয়ে গেছে, এখন 2 মাসের বেশি, 8 সপ্তাহ প্লাস, ওইটাকে বলে ফিটাস। ওইটাকে আমরা বলবো কি? ফিটাস। আর যদি ভূমিষ্ঠ হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, ওটাকে বলে নিউবর্ন বা নবজাতক। এই পুরো ঘটনা কিন্তু মায়ের পেটে। ফিটাস, ভ্রূণ, এমব্রায়ো এগুলো কিন্তু মায়ের পেটে অবস্থা থাকাকালীন। তো জাইগোটের বয়স যখন 8 সপ্তাহ পর্যন্ত হয়নি, এখনো 8 সপ্তাহ পর্যন্ত এটাকে আমরা বলবো ভ্রূণ বা এমব্রায়ো। 8 সপ্তাহ প্লাস হয়ে গেছে, 2 মাসের বেশি হয়ে গেছে, তখন তাকে আমরা বলবো কি? ফিটাস। তাহলে 24 সপ্তাহ ভ্রূণ বলবা নাকি 24 সপ্তাহ ফিটাস বলবা? ফিটাস বলবা, ঠিক আছে? এটা জাস্ট একটা বেসিক। আচ্ছা, তো এই যে ভ্রূণ অবস্থায়, তাহলে বলো তো কত সপ্তাহ আগে? 8 সপ্তাহ আগে, 2 মাসের মধ্যে এটা দেখতে পাওয়া যাবে যে মানব সন্তানের লেজ আছে, বাট আস্তে আস্তে এটা কি বিলীন হয়ে যায়। আচ্ছা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে লেজ থাকে। আর প্রথম বৈশিষ্ট্য কিন্তু আমরা লিখে ফেলছি, নোটোকট নার্ভ কটের কথা কিন্তু আমাদের অলরেডি লেখা হয়ে গেছে, যে নোটোকট থাকে, নার্ভ কট থাকে, এটা কিন্তু আমাদের অলরেডি লেখা হয়ে গেছে। আচ্ছা, তারপর লিখবা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হলো এদের এন্ডোস্টাইল থাকে। এন্ডোস্টাইল কর্ডাটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এন্ডোস্টাইল থাকা। এটা অন্য কোনো প্রাণীর, অন্য কোনো তুমি পর্বে পাবা না। এন্ডোস্টাইল থাকে। এখন এন্ডোস্টাইল কি? এন্ডো শব্দটা তো ভিতরে, এন্ডোস্টাইল তো ইন বা ভিতরে। স্টাইল শব্দের অর্থ হলো দণ্ড, লাঠি। তোমরা আদর্শ ফুলের মধ্যে গর্ভকেশরের মধ্যে 3টা পার্ট পাইছো। একটাকে বলে গর্ভমুণ্ড, একটাকে বলে গর্ভদণ্ড, একটাকে বলে গর্ভাশয়। ইংরেজিতে নাও, একটাকে বলে স্টিগমা। গর্ভদণ্ডকে কি বলে? স্টাইল। এটা কিন্তু স্টাইল, আর এটা ছিল ওভারি। স্টিগমা, স্টাইল এন্ড ওভারি। গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, 3টা পার্ট ছিল। গর্ভমুণ্ড, এটা ছিল গর্ভমুণ্ড, এটা ছিল গর্ভদণ্ড, এটা ছিল গর্ভাশয়। তাহলে গর্ভদণ্ডের ইংরেজি কি? স্টাইল। স্টাইল মানে
দণ্ড, স্টাইল মানে দণ্ড। তাহলে এখানে কি আছে? স্টাইল। স্টাইল মানে দণ্ড। কোথায় আছে? ভিতরে। তো যারা অনুন্নত, এটাও কিন্তু অনুন্নততে পাবা, এটা আমি লিখে রাখি এখানে, অনুন্নত কোঅর্ডিনেটে পাবো। যেরকম নোটো কর্ড অনুন্নত কোঅর্ডিনেটে পাওয়া যায়, উন্নততে কনভার্ট হয়ে যায় মেরুদণ্ড দ্বারা, এরকম এন্ডোস্টাইল তুমি অনুন্নত কোঅর্ডিনেটে পাবা। অনুন্নত কোঅর্ডিনেটে, অনুন্নত কোঅর্ডিনেটে এন্ডোস্টাইল পাওয়া যায়। অনুন্নত কোঅর্ডিনেটে পাওয়া যায়, পাওয়া যায়। তো এটা কনভার্ট হয়ে যায়, ধর এটা কোনো একটা প্রাণী, এটা কোনো একটা প্রাণী, এই পর্বের করোটা পর্বের কোনো একটা প্রাণী, এদের যে গলবিল এলাকা আছে, ওই গলবিল এরিয়াতে এরকম একটা লম্বা দণ্ড পাওয়া যাবে, এরকম একটা লম্বা দণ্ড পাওয়া যাবে। তো শরীরের ভিতরে পাইতেছ, ইন ভিতরে লম্বা দণ্ড, এটার কাজ কি জানো? এটা বিভিন্ন পিচ্ছিল পদার্থ রিলিজ করে, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, এরা বিভিন্ন রস ক্ষরণ করে অ্যাকচুয়ালি, ঠিক আছে? বিভিন্ন পিচ্ছিল পদার্থ মানে এখানে রস বুঝাইতেছে, বিভিন্ন রস ক্ষরণ করে, রস ক্ষরণ করে। এই রসটা কিন্তু খাবার গিলতে বা পরিপাক করতে সহায়তা করে। আমাদের যে লালা রস আছে, কি করে? খাবার গিলতে পরিপাক করতে সহায়তা করে। তো এরা যেহেতু অনুন্নত, তো মানুষের মতো এতটা পরিপাক গ্রন্থি কিন্তু এতটা কি স্টেবল থাকবে না। তো এই যে এন্ডোস্টাইল এখান থেকে পিচ্ছিল রস ক্ষরণ করে, এগুলা কি খাবার গিলতে পরিপাক করতে সহায়তা করে, খাবার গিলতে, ঠিক আছে, এবং খাবারকে পরিপাক করতে সহায়তা করে, খাবার ভাঙতে বা পরিপাক করতে সহায়তা করে, পরিপাক করতে সহায়তা, সাহায্য, পরিপাক করতে সাহায্য, ঠিক আছে? তো এন্ডোস্টাইল কিছু রস ক্ষরণ করে, কিছু পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে। ধরো এখানে কিছু পিচ্ছিল পদার্থ সে গ্রহণ করতেছে, এগুলা রস বা পিচ্ছিল পদার্থ, এগুলা খাবারকে গিলতে এবং খাবারকে ভাঙতে মানে পরিপাক করতে, পরিপাক মানে ভাঙন, পরিপাক করতে হেল্প করবে, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল কিন্তু উন্নতদের ক্ষেত্রে থাকবে না, কেবলমাত্র অনুন্নত কোঅর্ডিনেটে পাওয়া যায়। তো এন্ডোস্টাইল উন্নতদের ক্ষেত্রে, উন্নত প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কিন্তু রূপান্তর হয়ে যায়, কনভার্ট হয়ে যায়। যেরকম নোটোকর্ড কিসে কনভার্ট হয়েছিল উন্নতদের ক্ষেত্রে? মেরুদণ্ড। আর নার্ভ কর্ড কি? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড। আচ্ছা, এরকম এন্ডোস্টাইলটাও রূপান্তরিত হয়ে যায়। এইটা রূপান্তরিত হয়ে রূপান্তরিত হয়েছে কাদের শরীরে? উন্নতদের শরীরে। উন্নতদের শরীরে আগের জিনিসটা আর নাই, এন্ডোস্টাইলটা আর নাই, রূপান্তরিত হয়ে গেছে। রূপান্তর হওয়ার পর যা তৈরি হয় ওটাই তো উন্নতটা। এটা হয় কি উন্নতদের ক্ষেত্রে, উন্নত প্রাণী, উন্নত কর্ডেট। উন্নত কর্ডেটে এন্ডোস্টাইল রূপান্তরিত হয়ে তৈরি করে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড তোমার ওই ষড়যন্ত্র যেখানে থাকে, এখানে থাকে প্রজাপতির সময় একটা গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি তৈরি করে। এটা প্রশ্ন আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এন্ডোস্টাইল কি রূপান্তরিত হয়? উত্তর হলো থাইরয়েড গ্রন্থিতে। তো থাইরয়েড গ্রন্থি তুমি উন্নত কোঅর্ডিনেটে পাবা, আর এন্ডোস্টাইল পাবা কি? অনুন্নত কোঅর্ডিনেটে। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড এটা একটা গ্রন্থি, এটা অনেকটা প্রজাপতির সম বলা হয়, এটা অষ্টম অধ্যায়ে গিয়ে পড়বা। থাইরয়েড গ্রন্থি প্রজাপতির মতো দেখতে। তাহলে লেজ থাকে উন্নত প্রাণীদের ক্ষেত্রে বিলীন হয়ে যায়, এন্ডোস্টাইল থাকে এটা রূপান্তরিত হয়ে যায় থাইরয়েড গ্রন্থি। দেন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা তোমার কর্ডাটার ক্ষেত্রে অনন্য একটা বৈশিষ্ট্য, সেটা হলো ফুলকা রন্ধ্র। ফুলকা রন্ধ্র থাকে, এইটা কেবলমাত্র কোঅর্ডিনেটের বৈশিষ্ট্য। নন কোঅর্ডিনেটে তুমি কখনোই ফুলকা পাবা না। নন কোঅর্ডিনেটে ফুলকা পাইতে পারো, বাট ফুলকা রন্ধ্র পাবো না। এটা নোট দিয়ে লেখা রাখো, এখানে নোট দিয়ে লেখা রাখো। নন কোঅর্ডিনেটে ফুলকা পাওয়া যাবে কিন্তু ফুলকা রন্ধ্র পাওয়া যাবে না। নন কোঅর্ডিনেটে ফুলকা পাওয়া যেতে পারে, ফুলকা পাইতে পারি আমরা, কিন্তু ফুলকা রন্ধ্র পাবো না। ফুলকা রন্ধ্র আমরা নন কোঅর্ডিনেটে পাবো না, ফুলকা রন্ধ্র পাবো না। আর কোঅর্ডিনেটের ক্ষেত্রে ফুলকা রন্ধ্র দুইটাই পেতে পারো, যেরকম মাছের ক্ষেত্রে ফুলকা রন্ধ্র দুইটাই আছে। তো আমাদেরও কিন্তু ফুলকা রন্ধ্র ছিল, মানুষেরও কিন্তু
মানুষের কিন্তু কি ভ্রূণাবস্থায় ফুলকারন্ধ্র ছিল, মানুষেরও কিন্তু ভ্রূণাবস্থায় ফুলকারন্ধ্র ছিল। অ্যান্ড এই ফুলকারন্ধ্রগুলো কিন্তু কনভার্ট হয়ে গিয়া তোমার যে আমাদের যে মধ্যকর্ণ আছে, তোমরা আরো বড় হইলে পড়বা যায় ইউস্টেশিয়ান নালী আছে, এই ফুলকারন্ধ্রগুলো এই জিনিসগুলো তৈরি করে, মানে কনভার্ট হয়ে গেছে, এটা লাগবে না, তোমাদের বই নাই। আমাদেরও ফুলকারন্ধ্র ছিল, মানুষের ভ্রূণাবস্থায় থাকে, মানুষের ভ্রূণাবস্থায় এই ফুলকারন্ধ্র থাকে, ঠিক আছে। পরবর্তীতে এই ফুলকারন্ধ্র কনভার্ট হয়ে যায়। আমাদের যে মধ্যকর্ণ আছে, মধ্যকর্ণ কানের মধ্যে 3টা পার্ট, অন্তকর্ণ, মধ্যকর্ণ, বহিকর্ণ। এই মধ্যকর্ণ পার্টটা ফুলকারন্ধ্র, ইউস্টেশিয়ান নালী আছে, এগুলো ফুলকারন্ধ্র থেকে কনভার্ট হয়েছিল, এগুলো লাগবে না আপাতত, তোমাদের বই নাই। তো ফুলকারন্ধ্র থাকে। আর নোট দিয়ে একটা কথা লিখতে বলছি, নন কর্ডেটে ফুলকা থাকতে পারে বাট ফুলকারন্ধ্র কখনো থাকবে না। নন কর্ডেটে ফুলকা থাকতে পারে বাট ফুলকারন্ধ্র থাকবে না। এখন দেখো, ফুলকারন্ধ্রের কথা চলে গেল, লেজের কথা চলে গেল, এন্ডোস্টাইলের কথা চলে গেল। তারপর এদের খণ্ডায়ন দেখা যায়, খণ্ডায়নের মধ্যে লিখছিলাম খণ্ডায়ন দেখা যায়, তবে এদের খণ্ডায়ন গুলা না বাহির থেকে বোঝা যায় না। এরকম এনিলিডারদের খণ্ডায়ন গুলো বাহির থেকে বোঝা যায়, সুস্পষ্ট খণ্ডায়ন। বাট এদের খণ্ডায়ন, কর্ডেটাদের খণ্ডায়ন বোঝা যায় না। এদের অঞ্চলায়ন খণ্ডায়ন মোটামুটি দুইটাই ধরা যায়, বাট এদের যে খণ্ডায়নটা একটা অপ্রকৃত খণ্ডায়ন, কারণ এগুলা বাহির থেকে বোঝা যায় না। বাহির থেকে বোঝা গেলে আমরা বলতে পারি প্রকৃত, বাহির থেকে বোঝা যায় না, মানে অভ্যন্তরে আছে কিন্তু বাহির থেকে বুঝতে পারতেছি না, এটাকে আমরা বলি অভ্যন্তরীণ খণ্ডায়ন। অভ্যন্তরীণ খণ্ডায়ন, এটাকে তুমি অপকৃত খণ্ডায়ন বলতে পারো, এটা অপকৃত বলা যায়, অপকৃত, অপকৃত খণ্ডায়ন, অপকৃত খণ্ডায়ন দেখা যায়, অভ্যন্তরীণ খণ্ডায়ন বা অপকৃত খণ্ডায়ন দেখা যায়, এটা লিখতে পারো। আর এটার মানে কি, অভ্যন্তরীণ খণ্ডায়ন মানে কি, বাইরে থেকে দেখা যায় না। অপকৃত খণ্ডায়ন বা অভ্যন্তরীণ খণ্ডায়ন বাইরে থেকে দেখা যায় না, খণ্ডগুলা বাইরে থেকে দেখা যাবে না, খণ্ডগুলো বাইরে থেকে দেখা যাবে না, বোঝা যাবে না, বাইরে থেকে বোঝা যাবে না। আচ্ছা, আর বাকি যে কমন কথাবার্তাগুলো আছে ওগুলো আমি মনে করে লেখা প্রয়োজন আছে। সিলুম, প্রতিসাম্যতা, দ্বিপার্শ্ব প্রতিসাম্য, সিলুম, ইউসিলুমের সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র, ওই নর্মাল যে কথাবার্তাগুলো আছে এগুলো আমরা না বলি, ঠিক আছে। এগুলো সময় নষ্ট হবে শুধুই। এখন আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পার্থক্য থেকে পড়ে ফেলবো। তোমাকে যদি কর্ডাটার বৈশিষ্ট্য, একটা প্রশ্ন আসবে, ক্ষতেও আসতে পারে, শুরু গত অপরাগস্ত আসতে পারে, কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে পার্থক্য লিখো। তো এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে যা যা পড়বো ওইগুলো কিন্তু কর্ডেটের বৈশিষ্ট্য, কত বুঝছো? তো ওই সবটা পড়লে এখানে যে আরো একটা বৈশিষ্ট্য সেগুলো আইসা পড়বে। যেরকম একটা কথা মনে রাখবা, আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড কোন তলে থাকে? কোন তলে বলছি? কোন তলে? এটা অঙ্কীয় তলে থাকে। মনে রাখবা, আমাদের হৃৎপিণ্ডের অবস্থান অঙ্কীয় তলে। নন কোঅর্ডিনেটের ক্ষেত্রে যদি হৃৎপিণ্ড থাকে, ওদেরকে আসলে হৃৎপিণ্ড বলা যায় না, এদেরকে বলে হৃদযন্ত্র। নন কোঅর্ডিনেটের ক্ষেত্রে যেটা আর কি হৃৎপিণ্ডের মতো কাজ করে, ওটাকে হৃৎপিণ্ড না বলে বলে হৃদযন্ত্র। যেরকম গাছপালির ক্ষেত্রে যে পাম্পিং সেন্টারটা আছে, ওটাকে আমরা হৃৎপিণ্ড না বলে বলি হৃদযন্ত্র, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র যাই ধরো, হৃৎপিণ্ড অঙ্কীয় তলে থাকে, উল্টা হবে নন কোঅর্ডিনেটে। তাদের যদি হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র থাকে, থাকবে পৃষ্ঠীয় তলে। আমাদের স্নায়ু রজ্জু বা সুষুম্না কাণ্ড পিঠের দিকে থাকে, এদেরটা থাকে উল্টা, বুঝছো? এদেরটা থাকে উল্টা, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের অবস্থান তাদের উল্টা। আবার আমাদের তোমার সুষুম্না কাণ্ডের অবস্থান তাদের উল্টা, কথা বুঝছো? মানে ইন্টারচেঞ্জ। তাহলে বলো, আমাদের হৃৎপিণ্ড অঙ্কীয় তলে, তাহলে তাদেরটা কি হবে? কোন তলে? পৃষ্ঠীয় তলে। তো এটা কিন্তু উল্টো হবে। সুষুম্না কাণ্ড এবং হৃৎপিণ্ডের অবস্থান মনে রাখবা কোঅর্ডিনেট এবং নন কোঅর্ডিনেট উল্টা। তুমি জাস্ট মানুষেরটা চিন্তা করবা, নন কোঅর্ডিনেট বলে মানুষের উল্টা। ক্লিয়ার?
এখন আমরা পড়বো নন কর্ডেট এবং কর্ডেটের মধ্যে পার্থক্য। এটার জন্য আমরা শিটের সহায়তা নেব, লিখলে অনেক সময় লাগে। তো শিটের মধ্যে সবচাইতে বেশি দেওয়া আছে, সবগুলা বই একত্রিত করে শিটের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এটা তোমাদের শিটটা খুলো, শিট খুলো, 15 নম্বর পেজ, 15 নম্বর পেজ। কারণ না থাকলে 7 জনের সাথে শেয়ার করো। এটা কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, দুই একটা বৈশিষ্ট্য আমরা নতুন পড়বো জাস্ট। দেখো 1 নম্বর পার্থক্য কর্ডেট নন কর্ডেট। তাহলে 1 নম্বর পার্থক্য হবে নোটোকর্ড নন কর্ডেটে থাকবে না, কর্ডেটে থাকবে। স্নায়ুরজ্জু যেটা মাত্র বললাম, দেখো স্নায়ুরজ্জু আমাদের ক্ষেত্রে যেটাকে আমরা সুষুম্নাকাণ্ড বলতেছি, নার্ভ, এটা কোন দিকে? আমাদের ক্ষেত্রে পিছনের দিকে। তাহলে তাদের ক্ষেত্রে কি থাকবে? অঙ্কীয় দিকে। এটা পৃষ্ঠীয় দিক, এটা অঙ্কীয় দিক। দেখো অঙ্কীয় তলে লেখা আছে। আচ্ছা, তারপর মানুষেরটা কি? পিঠেই থাকবে, এটা জানা কথা। তারপর দেখো গ্যাংলিয়ন লেখা আছে না, এটা একটু পরে বলবো। গ্যাংলিয়ন মানে হচ্ছে গুচ্ছ, বুঝছো? গ্যাংলিয়ন শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ বা দল বা ব্র্যান্ড। এখন লেখার দরকার নেই, একটু পরে লিখবো আমরা। পরে দেখো লেস, নন কর্ডেটে কখনোই লেস থাকে না, প্রকৃত লেস থাকে না। আর কর্ডেটের ক্ষেত্রে কিন্তু লেস থাকে। করুটি, 4 নম্বর পয়েন্ট, নন কর্ডেটে কখনোই করুটি থাকবে না। মস্তিষ্ক থাকতে পারে, কিছু কিছু প্রাণীর মস্তিষ্ক আছে। নন কর্ডেট প্রাণীদের কিছু কিছু প্রাণীর মস্তিষ্ক আছে, বাট এই মস্তিষ্ক করুটি দ্বারা ঢাকা থাকবে না। করুটির ইংরেজি কিন্তু ক্রেনিয়াম, বায়োলজি হচ্ছে ক্রেনিয়াম, ক্রেনিয়াম দ্বারা বা স্কাল দ্বারা ঢাকা থাকবে না। আর কি কর্ডেটে কি থাকবে? হৃৎপিণ্ডের অবস্থান, 5 নম্বর পয়েন্ট, হৃৎপিণ্ডের অবস্থান। মানুষেরটা কি? কর্ডেটের ক্ষেত্রে কি? অঙ্কীয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? পৃষ্ঠীয়। দেখো হৃৎপিণ্ডের অবস্থান পৃষ্ঠীয় দিকে, হ্যাঁ পৃষ্ঠীয় দিকে যদি থাকে, পৃষ্ঠীয় দিকে। আর মানুষেরটা বা কর্ডেটের ক্ষেত্রে অঙ্কীয় দিকে। হিমোগ্লোবিন পড়াই ফেলছে, এটা কোথায় পড়াইছি? 5 নম্বর পর্ব যখন পড়াইছিলাম। হিমোগ্লোবিন নন কর্ডেটে থাকলে রক্তরসে থাকবে, তাহলে এটাই লেখা আছে। হিমোগ্লোবিন থাকলে রক্তরসে দ্রবীভূত, কর্ডেটের ক্ষেত্রে সেটা কি হবে? লোহিত রক্তকণিকার মধ্যে। উপাঙ্গ বলতে মনে রাখবা মেইন বডি থেকে যেগুলো বের হইছে। আমাদের হাত, আমাদের পা কিন্তু উপাঙ্গীয় কঙ্কাল বলে এদেরকে। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বা উপাঙ্গীয় কঙ্কাল, হাত পা, যে মেইন বডি, এগুলাকে বলে আমাদের ধর বা মেইন বা কাণ্ড, দেহের কাণ্ড বলে। এইখান থেকে যেগুলো বের হয় ওইদেরকে বলে উপাঙ্গ, বুঝছো? তাহলে আমাদের উপাঙ্গ কিন্তু 2 জোড়ার বেশি না, 1 জোড়া হাত 1 জোড়া পা। অ্যাকচুয়ালি হাতগুলোকে কিন্তু পা বলে, হাতগুলো অ্যাকচুয়ালি পা। আমাদের যে হাত আছে এটাকে আমরা বলতেছি হাত, বাট গঠনগতভাবে এগুলো কিন্তু পা। বলা থাকে যে এভারেজে স্তন্যপায়ীদের 4টা পা আছে। মানুষের ক্ষেত্রেও এদেরকে অগ্রপা বলা যায়, বুঝছো? আচ্ছা, যেহেতু আমরা মানুষ সম্মানার্থে বলবো না, বুঝছো? আচ্ছা, উপাঙ্গ দেখো লেখা আছে 2 জোড়ার বেশি, 2 জোড়ার বেশি। আর কর্ডেটের ক্ষেত্রে কিন্তু কি 2 জোড়ার বেশি কোনো থাকবে না, 2 জোড়ার বেশি থাকবে না। ওকে, হেপাটিক পোর্টাল তন্ত্র, হেপাটিক মানে কি? যকৃৎ। এটা এখন বুঝবো না, তুমি জাস্ট মনে রাখবা এটা অনুপস্থিত নন কর্ডেটের, কর্ডেটের ক্ষেত্রে উপস্থিত। এটার বিস্তারিত আমরা অন্য এক অধ্যায়ে পড়াবো। চোখের সৃষ্টি, মেডিকেল পরীক্ষার প্রশ্ন, এটা 2021 সালে আসছে। কি প্রশ্ন ছিল জানো? দেখো তো, চোখের সৃষ্টি ত্বক থেকে। নন কর্ডেটের ক্ষেত্রে চোখ তৈরি হয় ত্বক থেকে, কর্ডেটের ক্ষেত্রে চোখ তৈরি হয় মস্তিষ্ক থেকে। দেখো লেখা আছে 9 নম্বর পয়েন্টে। নন কর্ডেটে কোথা থেকে তৈরি হয়? মেডিকেল পরীক্ষা 2021 সালে প্রশ্ন আসছে, মলাস্কা পর্বের প্রাণীদের চোখ কোথা থেকে তৈরি হয়? তাহলে মলাস্কা কি একটা নন কর্ডেট, তাহলে কোথা থেকে হবে? দেখো প্রশ্নটা একটু ঘুরাই দিছি, ডিরেক্ট কিন্তু দেয়নি। মানে বলে না যে নন কর্ডেটের চোখ কোথা থেকে তৈরি হবে, তারা বলছে মলাস্কার। নন কর্ডেটের একটা নাম দিয়ে দিছে, মলাস্কার চোখ কোথা থেকে তৈরি হবে। মেডিকেল প্রশ্ন 2021 এটা আসছিল। অন্তঃকঙ্কাল 10 নম্বর পয়েন্ট, সাধারণত থাকে না, কর্ডেটের ক্ষেত্রে সাধারণত থাকে। আমাদের যে 206টা হাড্ডি আছে এগুলো আমাদের অন্তঃকঙ্কাল। অন্তঃকঙ্কাল মানে যে কঙ্কাল দেখা যায় না, যে কঙ্কাল ভিতরে থাকে, মাংসের ভিতরে থাকে, ওইটাকে বলে অন্তঃকঙ্কাল। চোখ কঙ্কাল বাট বহিঃকঙ্কাল। দাঁত দেখা যায়, তাহলে দাঁত কি কঙ্কাল? নখ দেখা যায়, চুল, হ্যাঁ এগুলো দেখা যায়, তো এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। যেগুলো দেখা যায় না, 206টা হাড্ডি কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখতেছি না, তো এটাকে আমরা বলবো অন্তঃকঙ্কাল। তো নন কর্ডেটে নরমালি অন্তঃকঙ্কাল থাকে না। একাইনোডার্মাটা যেহেতু একদম কাছাকাছি কর্ডেটার না, একাইনোডার্মাটা কর্ডেটার একদম কাছাকাছি, এজন্য তুমি মাঝে মাঝে দেখবে
একাইনোডার্মাটার মধ্যে একটা লাইন লেখা আছে যে অন্তকঙ্কালিক প্লেট গঠন করে, এরকম একটা লাইন দেওয়া আছে, বাট ওটা অ্যাকচুয়াল অন্তকঙ্কালের মধ্যে পড়ে না, বুঝছো, সিউডো অন্তকঙ্কাল আসলে। এখানে তুমি একাইনোডার্মাটার মধ্যে একটা লাইন কিন্তু এরকম ছিল। এই যে দেখো 2 নম্বর, আগের বিষয়ে যাও, দেখো 2 নম্বর পয়েন্ট, একাইনোডার্মাটার 2 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে ত্বকের নিচে থাকা চুনময় অন্তকঙ্কালিক প্লেট। তুমি জাস্ট মনে রাখবা যেহেতু কর্ডাটার একদম কাছাকাছি, তো কর্ডাটার থেকে একটু বৈশিষ্ট্য সে নিয়ে নিতে পারে, বুঝছো। যেরকম ধরো যুবক 18 বছর হইলে যুবক, 18 বছর আগ পর্যন্ত শিশু, 18 বছর হইলে তার মেচুরিটি যুবকের মতো হবে, তার 17 বছর 9 মাস হইলে কি সে যুবকের কাছাকাছি না, বা যুবকের মতো মেচুরিটি হয়ে গেছে না। তো এটাই মনে রাখবা, 9 অন্তকাল থাকবে, 9 যে কাছাকাছি আছে 8 নম্বর পর্ব, এরও একটু একটু অন্তকাল থাকতে পারে, যেটাকে এটাই বলছে যে অন্তকালিক প্লেট। অন্য কোনো পর্বে কিন্তু তুমি অন্তকাল পাবা না, 1 থেকে 7 এগুলোর মধ্যে কোনো অন্তকাল নাই। 8 ক্ষেত্রে ওটা অ্যাকচুয়াল অন্তকাল বলা ঠিক না। আচ্ছা, পরে দেখো 11 নম্বর পয়েন্ট একটু আগে পড়ছি, গলবিলে ফুলকারন্ধ্র বলছি, ফুলকা থাকতে পারে নন কর্ডেটে, বাট ফুলকারন্ধ্র কখনোই থাকবে না। তাহলে নন কর্ডেটে ফুলকারন্ধ্র থাকে না, কর্ডেটে জীবনের কোনো না কোনো দশায় অথবা কি আজীবন থাকতে পারে। যেরকম মানুষের ফুলকারন্ধ্র নাই, বাট ভ্রূণ অবস্থায় ছিল, তাহলে কোনো না কোনো সময় ছিল। আচ্ছা, আর কারো কারো আজীবন, মাছের কাছে আজীবন আছে। পরে দেখো প্রতিসাম্যতা, দ্বিপার্শ্বীয়, অরীয় সবগুলো প্রতিসাম্যতা কিন্তু নন কর্ডেটে আছে, অরীয়, পঞ্চরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসম সবগুলো কিন্তু আছে। আর কর্ডেটের ক্ষেত্রে কি দ্বিপার্শ্বীয়, কর্ডেটের ক্ষেত্রে দ্বিপার্শ্বীয় প্রতিসম, সিলুম সবগুলো থাকতে পারে, বাট কর্ডেটের ক্ষেত্রে শুধুমাত্র গিউ সিলুম। উদাহরণ 8টা পর্বের যে কোনো উদাহরণ তুমি লিখে দিবা, আর এইখানে তুমি কি মানুষ, বাঘ, ছাগল এগুলো লিখে দিবা, কর্ডেটের ক্ষেত্রে এগুলো লিখে দিবা। এসিডিয়া একটা আনকমন প্রাণী, তাই না? এসিডিয়া সম্পর্কে আমরা আজকেই পড়বো। এসিডিয়া সম্পর্কে আমরা কি আজকেই পড়বো। ওকে, তারপর দেখো উপাধিটা পড়ে আমরা একটু ব্রেকে যাব। পরের পৃষ্ঠা 16 পৃষ্ঠা যাও, উপাধি পড়বো, লার্ভা পড়ে আমরা একটু ব্রেকে যাব। পরিফেরার শ্রেণীর সংখ্যা পড়া লাগবে না, এটা থেকে প্রশ্ন আসবে না। শ্রেণীবাদ, পরিফেরার অপর নাম, উপাধি মনে রাখবা, ছিদ্রাল প্রাণী, সরলতম প্রাণী, পড়ছে এগুলা। অষ্টে নামক ছিদ্র বহন করে, অসংখ্য ছিদ্রাল প্রাণী অথবা সরলতম প্রাণী। কেন সরলতম? সবচেয়ে অনুন্নত, 1 নম্বরে আছে এই জন্য। নিডারিয়া, রুম কাটাযুক্ত প্রাণী, উপাধি ছিল কি? সমুদ্রের ফুল, রেইন ফরেস্ট। এই দুটা লিখলে লিখতে পারো যদি কারো মনে হয়। প্লাটিথেলমিনথিস এগুলো পড়ছি, চ্যাপ্টাকৃমি, ফিতাকৃমি, নেমাথেলমিনথিস পড়ছি, গুলকৃমি, সুতাকৃমি এগুলো অনেক পড়ছি। মলাস্কা, নরমদেহি, কম্বোজ, কম্বোজ শব্দটা তো কি? সফট। এনিরিডা, আঙ্গুরিমাল, আঙ্গুরিমাল মানে কি? আংটির মালা। আচ্ছা, আর্থ্রোপোডা, সন্ধিবুদ্ধি, একাইনোডার্মাটা, কন্ডক্ট প্রাণী, কর্ডাটা কি? সর্বোচ্চ উন্নত। আজকে বিকালে আমরা পড়বো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। তো ইউরোকর্ডাটার উপাধি হয়েছে টিউনিকা অথবা সাগর ফোয়ারা। কেন এগুলো আমরা পড়াবো আজকে বিকালে। তারপর সেফালোকর্ডাটাকে বলা হয় বল্লাকার প্রাণী। বাকি যে দুইটা আছে এগুলো আমরা সামনে পড়বো, এগুলো সামনে আসবে। আচ্ছা, লার্ভার ক্ষেত্রে যাও, লার্ভার ক্ষেত্রে সবগুলো লাগবে না, পরিফেরাল লার্ভা 100% লাগবে। উপরে দাগ দিতে পারো প্যারেনকাইমুলা, এমফিব্লাস্টুলা, নিচে দাগ অথবা উপরে টিক দিতে পারো। প্যারেনকাইমুলা, এমফিব্লাস্টুলা লাগবে, পরিফেরাল লার্ভা, প্যারেনকাইমুলা, এমফিব্লাস্টুলা। নিডারিয়াল লার্ভা একটা লাগবে, সেটা হলো প্লানুলা। প্লানুলা মানে প্লেন, চ্যাপ্টা। প্লাটিথেলমিনথিসের রেডিয়া দাগ রাখো, প্লাটিথেলমিনথিসের রেডিয়া। নেমাথেলমিনথিসের মাইক্রোফাইলেরিয়া দেখাও, মাইক্রোফাইলেরিয়া। মলাস্কা লাগবে না, মলাস্কা বাদ। এনরিডা, ট্রোকোফোর 100% লাগবে, এনরিডা লাগবে। একাইনোডার্মাটা বাইপিনারিয়া লাগবে, বাইপিনারিয়া। আর কর্ডাটার মধ্যে উভচর যে আছে, ব্যাং আছে না, ব্যাং এটাকে বলে ট্যাট। ট্যাট শব্দের অর্থ ব্যাং, TWD, টোট শব্দের অর্থ হলো ব্যাং, TWD, টোট শব্দ তো ফ্রগ বা ব্যাং। তাহলে বলো উভচরকে ব্যাং না? তো উভচর শ্রেণীর প্রাণীদের লার্ভার নাম কি? ট্যাডপোল লার্ভা। পোল মানে মেরু বা মাথা, এটা পড়বো একটু পরে, এটা আছে। আর এমোসিট এটা যখন ওইখানে যাবো তখন পড়বো, ঠিক আছে? তো আমাদের 16 পেজ পর্যন্ত কিন্তু সব করা হয়ে গেছে, 16 পেজ সব করা হয়ে গেছে। আমরা 5 মিনিট বিরতি দিয়া 17 পেজ করবো। সাবফাইলাম 2, and subphylum 3.
সাবফাইলাম 3। প্রথম সাবফাইলাম আমরা বলি ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা। দ্বিতীয় সাবফাইলামকে আমরা বলবো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা। তৃতীয়টাকে আমরা বলবো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। ভার্টিব্রা শব্দের অর্থ কিন্তু কশেরুকা। আচ্ছা, তিনটা সাবফাইলাম আছে, উপপর্ব আছে তিনটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এদের ক্ষেত্রে আগে বানানটার মানে দেখো, ইউরো শব্দের অর্থ লেজ, কর্ড মানে নোটোকর্ড, আটা মানে কি বহন করা, নোটোকর্ড বহন করে যারা, কোথায়, কেবলমাত্র লেজে। যে ইউরো শব্দের তো লেজ, তাহলে এরা কারা? ইউরোকর্ডাটা কেবল লেজে নোটোকর্ড বহন করে। নোটোকর্ড থাকে এদের, নোটোকর্ড থাকে কেবল লেজের মধ্যে। কখন থাকে? লার্ভা দশায় থাকে। লার্ভা দশায়, লার্ভা মানে পিচ্চি প্রাণী, বাচ্চা প্রাণী। লার্ভা দশায় থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু থাকে না। পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না। নোটোকর্ডের কথা বলতেছি, পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না। কে থাকে না? উত্তর হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ডের কথা বলা হয়েছে এখানে। নোটোকর্ডটা কেবল লার্ভাতে থাকবে, পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড থাকবে না। এই ছিল আমাদের সাবফাইলাম 1 ইউরোকর্ডার কথা। এদের মধ্যে নোটোকর্ড থাকবে কখন? লার্ভা দশায়। পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড থাকবে না। আচ্ছা, সেফালোকর্ডাটা, সেফালো শব্দের অর্থ হলো তোমার মাথা বা হেড বা মস্তিষ্ক বোঝায়, মাথা। সেফালো শব্দের অর্থ মাথা, বুঝছো, বা মস্তিষ্ক বোঝায়। কর্ড মানে নোটোকর্ড, আটা মানে বহন করা। তো এদের মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত, এদের কেবলমাত্র কোথায় ছিল বলতো? সারা দেহে ছিল না, কেবলমাত্র কোথায় ছিল? লেজে ছিল, কেবলমাত্র লেজে ছিল। আর এদের ক্ষেত্রে লেজ থেকে শুরু করে একদম, মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত। তাহলে এদের ক্ষেত্রে আমরা লিখবো মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত নোটোকর্ড থাকবে। মাথা থেকে লেজ পর্যন্ত নোটোকর্ড থাকবে। এন্ড এটা থাকবে আজীবন, মানে লার্ভা দশাতেও থাকবে, পূর্ণাঙ্গ দশাতেও থাকবে। তাহলে আমরা লিখতে পারি আজীবন নোটোকর্ড থাকবে। আজীবন নোটোকর্ড থাকবে। এটার মানে কিন্তু কি? লার্ভাতেও থাকবে, পূর্ণাঙ্গ প্রাণীতেও থাকবে। লার্ভা দশায় নোটোকর্ড থাকবে এবং পূর্ণাঙ্গ প্রাণীতেও নোটোকর্ড থাকবে, দুই অবস্থাতেই নোটোকর্ড থাকবে। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কিন্তু লার্ভাতে ছিল নোটোকর্ড, লার্ভাতে ছিল, পূর্ণাঙ্গতে কি ছিল? পূর্ণাঙ্গ কিন্তু ছিল না। আচ্ছা, তারপর ভার্টিব্রাটা, বুঝতেই পারছো এখানে কি এসে পড়বে? মেরুদণ্ড এসে পড়বে, ঠিক আছে, কশেরুকা এসে পড়বে। ভার্টিব্রাটার মধ্যে ভার্টিব্রা এসে পড়বে। তাহলে এদের ক্ষেত্রে আমরা রাখবো লার্ভা দশায় এদের ক্ষেত্রে নোটোকর্ড থাকবে, নোটোকর্ড থাকে। বাট যখন এটা পূর্ণাঙ্গ হয়ে যায়, পরিণত প্রাণী হয়ে যায়, পরিণত প্রাণীতে তোমার এই নোটোকর্ডটা রূপান্তরিত হয়ে যায় কিসে? নোটোকর্ড রূপান্তরিত হয় মেরুদণ্ড দিয়া। যদিও দুইটা জিনিসে রূপান্তরিত হয়, উপরের দিকে করোটি, নিচের দিকে মেরুদণ্ড, বাট আমরা জাস্ট মেরুদণ্ডে বলতেছি, রূপান্তরিত হয় মেরুদণ্ডে। তুমি করোটি ও মেরুদণ্ডে এটাও লিখতে পারো। নোটোকর্ড রূপান্তরিত হয় মেরুদণ্ডে। তো এই তিনটা সাব ক্লাস নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, ডিটেলসে পড়া লাগে। এর মধ্যে মনে রাখবা সিকিউ আসবে ভার্টিব্রাটা থেকে।
সিকিউ আসে এই ভার্টিব্রেটা থেকে। এই পড়াগুলা এমসিকিউর জন্য পড়বো আমরা, এই পড়াগুলো আমরা এমসিকিউর জন্য পড়বো। তো স্যারেরা এইখানে আইসা ডাইরেক্ট মানে মোটামুটি এগুলো 5 মিনিটে পড়ায় ফেলে। এই যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, এই পড়াগুলো কারণ এগুলো আসে না, লেস ইম্পর্টেন্ট। স্যাররা কিন্তু তোমার কি টপিক বাইচা বাইচা পড়ায়, এই জন্য যা লাগবে তো টপিক বাইচা বাইচা পড়াই। তো এইখান থেকে সিকিউ আসে ডাইরেক্ট 5 মিনিট এগুলো পড়ায় এখানে সিকিউ সলভ করাই দেয়। তা আমিও কিন্তু ইচ্ছা করলে পারতাম আজকেই ক্লাস শেষ করে দিতে পারতাম, এত এত ডিটেলসে পড়া লাগতো না। কিন্তু এইখানে অনেক পড়াশোনা আছে যেগুলো আমাদের এডমিশনে লাগবে। আচ্ছা, তো মোটামুটি এইখান থেকে কোন সাব ক্লাসের মানে কি এটা তুমি আশা করি একটা ধারণা পাই গেছো। ওকে, মুছে ফেলতেছি। দেখো ইউরোকর্ডার যদি আমি একটা ছবি আঁকি, এই যে এই জিনিসটা বোঝানোর জন্য, ধরো এটা একটা প্রাণী, এটা লার্ভা দশা, লার্ভা দশার মধ্যে এ ধরো লেজ, তাহলে লেজের মধ্যে নোটোকর্ড আছে। লার্ভা দশা লেজের মধ্যে কি আছে? নোটোকর্ড আছে, নার্ভকর্ড আছে। আর সেফালোকর্ডার ধরো একটা প্রাণী আঁকলাম, সেফালোকর্ডার ধরো এরকম একটা প্রাণী আঁকলাম, এটা হলো তাদের লেজ, ঠিক আছে? এরকম বল্লমের মতো লেজ থাকে, এজন্য এটাকে বল্লাকার প্রাণী বলে। একটু আগে লিখে আসছিলাম সেফালোকর্ডাটার উপাধি দেখো বল্লাকার প্রাণী, আগের পৃষ্ঠায় সিটের মধ্যে আগের পৃষ্ঠায় লেখা ছিল ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার উপাধি কি? বল্লাকার প্রাণী। যে লেজটা তাদের বল্লমের মতো, তাদের লেজ থাকে বল্লমের মতো, আর এদিকে থাকে তাদের মুখ। তো এদের একদম একদম তোমার মাথা থেকে শুরু করে, যে মস্তিষ্ক বা মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত বিস্তৃত নোটোকর্ড থাকে। লেজ পর্যন্ত বিস্তৃত কি থাকে? নোটোকর্ড থাকে, এখানে লেখা আছে। মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত থাকবে নোটোকর্ডটা, এইটা। আর এটা হচ্ছে লার্ভা, এটা ছিল লার্ভা, ইউরোকর্ডটা লার্ভা। তো এই লার্ভাটার কেবল লেজে, এই দেখো এটা ছিল লেজ, এটা ছিল মাথা, এটা ছিল মাথা, এটা ছিল লেজ, কেবলমাত্র লেজে নোটোকর্ড দিছি, যে অল্প করে নীল কালারের অল্প করে নোটোকর্ড দিছি, এটা লেজে ছিল। এন্ড পরবর্তীতে কিন্তু আর নষ্ট হয়ে যায় যখন পূর্ণাঙ্গ প্রাণী হয়। ইউরোকর্ডের ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণীতে কিন্তু এই দেখো পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড থাকে না, ঠিক আছে? তা আশা করি বুঝছো এখানে। তো আমরা এখন ইউরোকর্ডাটার বিস্তারিত করব, ইউরোকর্ডাটার আমরা এখন বিস্তারিত করব। ইউরোকর্ডাটা পর্ব নাকি উপপর্ব? উপপর্ব, কর্ডাটার একটা উপপর্ব ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা এটা একটা সাব ফাইলাম বা উপপর্ব, উপপর্ব ইউরোকর্ডাটা। তো ফার্স্ট অফ অল তার দশা হয়েছে দুইটা, একটা হচ্ছে লার্ভা, একটা কি পূর্ণাঙ্গ অবস্থা। তো আমি যেভাবে লিখতেছি অবশ্যই নোট করবা, বইয়ের শিটে সবকিছু আছে, বাট বোঝার জন্য নোট দরকার। লার্ভা আর একটা হলো পরিণত বা পূর্ণাঙ্গ প্রাণী, পরিণত প্রাণী, একটু ফাঁকা ফাঁকাতে লিখো। তো লার্ভা দশা পূর্ণাঙ্গ প্রাণী, দুইটা স্টেজ থাকে এদের। তো একটু আগে তো কথাগুলো লিখে আসছি যে লার্ভা দশার মধ্যে নোটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড থাকে না। তো আমি প্রথমে দুইটা চিত্র আঁকি। লার্ভাটার নাম কিন্তু ট্যাডপোল লার্ভা, একটু আগে বলছিলাম। একটু দেখো চিত্র আঁকি, পরে বুঝবে এগুলো। তো এদের মাথাটা বড় থাকবে, মাথাটা বড় থাকবে এবং লেজটা এরকম অনেকটা ব্যাঙাচির মতোই, ঠিক আছে? অনেকটা ব্যাঙাচির মতোই একটা লার্ভা পাওয়া যাবে। মাথা বড়, দেখো হেড বা মাথাটা কিন্তু বড়। এদিকে তার পৌষ্টিক নালী থাকবে, পৌষ্টিক নালী থাকবে, এটা ধরো পৌষ্টিক নালী, এটা ধরো তার পায়ুছিদ্র। আর এইখানে থাকবে লেজ, এটুকু কিন্তু লেজ, এই যে নিচেরটুকু কিন্তু লেজ, এটুকু কি লেজ, উপরেরটুকু কি মাথা। লেজ এবং মাথা, এটা লেজ এটা মাথা। তো এই লেজের মধ্যে থাকবে নোটোকর্ড, এটা ধরো নোটোকর্ড, এটা নোটোকর্ড, এই নীলটা কি নোটোকর্ড, নোটোকর্ড। এর সাথে সাথে কিছু নার্ভ কর্ড থাকতে পারে, নোটোকর্ডের সাথে নার্ভ কর্ড থাকে। কর্ড কিন্তু দুই প্রকার, নোটোকর্ড, নার্ভ কর্ড। তাহলে এটা ধরো নার্ভ কর্ড, সবুজটা নার্ভ কর্ড, সবুজটাকে আমরা বলতেছি নার্ভ কর্ড, নার্ভ কর্ড। তো লার্ভা দশায় নার্ভ কর্ড, নোটোকর্ড দুইটাই দেখলাম, নার্ভ কর্ড দুইটাই আছে। আচ্ছা, পূর্ণাঙ্গ অবস্থা যদি একটা প্রাণীর ছবি আঁকি, এটা পরিণত যখন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, শরীরটা আকার আকৃতির পরিবর্তন হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অনেকটা তোমার কলসির মতো একটা প্রাণী হয়ে যাবে।
কলসির মতো দেখতে, অনেকটা কলসির মতো দেখতে একটা প্রাণী হয়ে যাবে এরকম, বা অনেকটা কেটলির মতো। দেখো এই যে অনেকটা কেটলির মতো মনে হইতেছে, এটা একটা প্রাণী, এটা কিন্তু একটা প্রাণী, এটা একটা নিশ্চল প্রাণী কারণ তার লেজ নাই। এটা একটা কোন একটা অবলম্বন বস্তুর সাথে আঁকড়ে ধরে থাকে, ওইখানে নিশ্চল জসাইল অবস্থায় থাকে। এইটার লেজ ছিল, দেখো আমি যদি লার্ভা দশার কথা লিখি এখানে বুঝতেছি নোটোকটটা, এটার লেজ ছিল, লেজ আছে, লার্ভা দশায় লেজ আছে, তাহলে বলো তো লেজ থাকলে সচল না নিশ্চল? সচল। সে সাঁতার কাটতে পারে, ফ্রি সুইমার, মুক্ত সাঁতারু, তার লেজ আছে, লেজ থাকে, দেখা যায় লেজটা কি থাকে। আবার এখানে কি নোটোকর্ডও থাকে, নোটোকর্ড থাকে, নোটোকর্ড থাকে, নোটোকর্ড আছে, নার্ভ কর্ডও আছে, নার্ভ কর্ড আছে। পরিণত প্রাণীর ক্ষেত্রে দেখো এর কিন্তু লেজ খসে গেছে, এটা লেজ ছিল যেটুকু লেজ, এই প্রাণীর লেজ এখন নাই, লেজটা খসে গেছে। লেজ দেহ কর্তৃক শোষিত হয় অথবা কি শোষিত হয়ে যায়, দেহ কর্তৃক শোষিত হয় ঝরে পড়ে, এখানে লেজ নাই। পরিণত প্রাণীতে লেজ নাই, লেজটা কি হয়েছে? দেহ কর্তৃক শোষিত হয়ে গেছে, দেহ কর্তৃক শোষিত হয়েছে অথবা ঝরে গেছে, ঝরে পড়ছে, ঝরে গেছে। তাহলে দেখো ইতিমধ্যে নার্ভ কর্ডটা যে ছিল না, এটা এইখান থেকে সরে 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 আইসা মূল বডিতে আইসা অবস্থান নেই। এই যে নার্ভ কর্ডটা যে সবুজ কালারের, এটা যখন আস্তে আস্তে বড় হইতেছিল তখন এটা উপরের দিকে উঠে আসছিল, এই যে এই জায়গার মধ্যে উঠে আসছিল, এবং এইখানে একটা গুচ্ছাকারে সে অবস্থান করে। আগে ছিল লম্বাটে নলাকার, বাট এখানে অনেকগুলো গুচ্ছাকার অবস্থান করতেছে। এইটাকেই বলে, দেখো এটা কিন্তু নার্ভ মানে স্নায়ু, অনেকগুলা স্নায়ু যখন একত্রে থাকে ওটাকে বলে গ্যাং। অনেকগুলা বলে না, গ্যাং মানে কি দল, কিশোর গ্যাং বলে, অনেকগুলো কিশোর একত্রে কোনো কিছু করে, তো গ্যাং মানে দল বা গুচ্ছ, গ্যাং মানে গুচ্ছ, ঠিক আছে। তো অনেকগুলা নার্ভ যখন একত্রিত হয়, ধরো এটা একটা নার্ভ, নার্ভের ক্ষেত্রে একজন ডেন্ডন আছে না, তো অনেকগুলা নার্ভের মাথা, নার্ভ কিন্তু এরকম ছিল, উপরে এরকম একজন একজন ছিল, ডেন্ডন ছিল একজন ছিল এরকম। তো অনেকগুলা নার্ভ যখন এখানে একত্রিত হয়, অনেকগুলা নার্ভের মাথা যখন একত্রিত হয়, এখানে একটা গুচ্ছ তৈরি হয়, মুর, গুচ্ছ বা মুর, যেখানে অনেকগুলা রাস্তা যখন একত্রিত হয় এটাকে বলে মুর। জিলা স্কুলের মুর, গাঙ্গিনা পাড়ের মুর, মুর মানে অনেকগুলা জিনিসের মিলনস্থল। তো এইখানেও অনেকগুলা নার্ভ একত্রিত হয়েছে, এটাকে বলে গ্যাংলিয়ন, এটাকে আমরা বলবো গ্যাংলিয়ন। তাহলে গ্যাংলিয়ন মানে কি? স্নায়ুর অনেকগুলা গুচ্ছ, গ্যাংলিয়ন। তো এইটা দেখো লার্ভা দশায় ছিল নার্ভ কর্ড, নার্ভ কর্ডটা কিসে রূপান্তরিত হয়ে গেল? গ্যাংলিয়নে, ঠিক আছে। তো গ্যাংলিয়ন এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ কি তোমার এই নার্ভ কর্ডটাই, এটা কিন্তু থেকে গেছে, নার্ভ কর্ডটা কিন্তু কি থেকে গেছে, কি অবস্থায় এখন আছে? গ্যাংলিয়ন অবস্থায় আছে, গ্যাংলিয়ন অবস্থায় আছে। তখন নার্ভ কর্ডটা থেকে গেছে এন্ড এটা রূপান্তরিত হয়ে গ্যাংলিয়ন তৈরি করছে। গ্যাংলিয়ন মানে কি? স্নায়ুর গুচ্ছ, এই যে গুচ্ছ, যেমন আমরা কি স্নায়ুর গুচ্ছ, গ্যাংলিয়ন হচ্ছে স্নায়ুর গুচ্ছ, এক গ্রুপ অফ নিউরন, স্নায়ুর গুচ্ছ, এই যে গ্যাংলিয়ন মানে গুচ্ছ, এটা মনে রাখবা। আচ্ছা, তো লেজ নাই, লেজ না থাকলে সে সচল না নিশ্চল? তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কিন্তু নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, লেজ নাই, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, লেজ দেহ কর্তৃক শোষিত হয়ে গেছে বা জড়ে গেছে। গ্যাংলিয়নটা কিন্তু আছে, অর্থাৎ নার্ভ কর্ডটা রূপান্তরিত হয়ে তৈরি করছে কি গ্যাংলিয়ন। বাট দেখো লেজটা জড়ে পড়ার সাথে সাথে তার তোমার যে নোটোকর্ডটা ছিল এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে বা শোষিত হয়ে গেছে। তার মধ্যে লেজ নাই আর কেউ নাই, নোটোকর্ডটা নাই, কারণ নোটোকর্ড, লেজের মধ্যে নোটোকর্ডটা ছিল, তো লেজটা নাই, নোটোকর্ডটাও নাই, নোটোকর্ড নাই। তাহলে পূর্ণাঙ্গ প্রাণীতে দেখো নোটোকর্ড নাই, পূর্ণাঙ্গ প্রাণীতে নোটোকর্ড অনুপস্থিত। আচ্ছা, এখন একটা জিনিস দেখতে হবে, দেখো সচল, আগে ছিল সচল, বয়স বাড়ার সাথে সে হয়ে গেছে কি নিশ্চল। একজন মানুষ আগে ভালো ছিল, কর্মক্ষম ছিল, এখন সে অক্ষম হয়ে গেছে। ধরো কোনো একজন মানুষ চলতে পারতো, এখন অ্যাক্সিডেন্ট এসে এখন প্যারালাইজড হয়ে গেছে, তাহলে সে কি
উন্নত থেকে অনুন্নত দিকে গেল না তার জীবনটা, উন্নত থেকে অনুন্নত বৈশিষ্ট্যপ্রাপ্ত হয়ে গেছে। আর এটা দেখো চেহারাটা কিরকম, একটা ব্যাঙ্গাচির মতো। আর এটার প্রাণীটার চেহারা অন্যরকম, এটার মধ্যে লেজ আছে, লেজ নাই, দেখো চেহারা মিলতেছে না। তার মানে কি হয়েছে, এখানে রূপান্তর হয়েছে, মেটামরফোসিস হয়েছে। এখানে যা হয়েছে সেটা কি, মেটামরফোসিস বা রূপান্তর। বাট এই রূপান্তরটা দেখো উন্নত থেকে অনুন্নতর দিকে গেছে। উন্নত থেকে মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য চিন্তা করো, সচল আর নিশ্চলের বৈশিষ্ট্য চিন্তা করো, সে ছিল আগে উন্নত, এখন হয়ে গেছে উন্নত। নর্মালি আমরা রূপান্তর সবসময় এমন হয় অনুন্নত থেকে উন্নতর দিকে, এটা ভালো রূপান্তর। যেরকম একটা শুঁয়োপোকা ছিল বিশ্রী দেখতে, কিন্তু সে হয়ে গেছে একটা সুন্দর প্রজাপতি, হয়েছে একটা প্রজাপতি, তো সুন্দর একটা প্রজাপতি হয়ে গেছে না। তো রূপান্তর সবসময় উন্নতর দিকে যায়, একটা রূপান্তর হওয়া মানে কি উন্নত, আপডেট বলে, তো উন্নত দিকে যাওয়া। বাট এদের রূপান্তরটা হয়েছে দেহের দৈহিক আকার আকৃতি হয়েছে, পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে, বাট বৈশিষ্ট্যটা দেখো সচল থেকে নিশ্চল হয়েছে, উল্টা হয়ে গেছে। মানে হওয়ার কথা অনুন্নত থেকে উন্নত, এইখানে দেখা যাচ্ছে উন্নত থেকে অনুন্নত হয়েছে। এই রূপান্তর গুলাকে বলা হয় প্রতীপ রূপান্তর। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রতীপ রূপান্তর দেখা যায় কোথায়? প্রতীপ রূপান্তর, প্রতীপ শব্দের অর্থ হলো বিপরীত বা উল্টা। এটাকে ইংরেজিতে বলা হয় রেট্রো। রেট্রো মানে রিভার্স, ওই যে ভিডিওকে অনেক সময় রিভার্স করে, উল্টা করে। রেট্রোগ্রেসিভ, GRESSIB, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, মেটামরফোসিস, রেট্রোগ্রেটিভ মেটামরফোসিস। রেট্রো শব্দের অর্থ বিপরীত বা উল্টা, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলে এটাকে। রেট্রো মানে উল্টা, মানে বৈশিষ্ট্য উল্টা হইতেছে। উন্নত ছিল এখন অনুন্নত হয়ে গেছে, সচল ছিল নিশ্চল হয়ে গেছে। গ্রেসিভ মানে অগ্রসর হওয়া, গ্রেসিভ মানে অগ্রসর হওয়া বা বাড়া। মেটা মানে পরিবর্তন, মরফো শব্দের অর্থ দৈহিক আকার আকৃতি, দৈহিক আকার আকৃতি। সিস মানে প্রক্রিয়া। তাহলে রেট্রোগ্রেটিভ মেটামরফোসিস, প্রতীপ রূপান্তর। প্রতীপ মানে উল্টা বা বিপরীত, প্রতীপ বিপরীত। তো রূপান্তরটা এদের মেটামরফোসিসটা হয়েছে উল্টা, ঠিক আছে। আকার আকৃতির পরিবর্তন হয়েছে, ভালো কথা, এটাকে বলতেছে মেটামরফোসিস। বাট আকার আকৃতির পরিবর্তনের কারণে সে কিন্তু সচল থেকে নিশ্চল হয়ে গেছে। উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়া, এটাকে বলে প্রতিপ্রবন্তর। কোন নম্বর সংজ্ঞা আসবে এটা, প্রতিপ্রবন্তর কাকে বলে? তো এটা লিখে ফেলো, প্রতিপ্রবন্তরের সংজ্ঞা লিখে ফেলো। কি লিখবা? উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়া, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়া, এটাকেই বলে প্রতিপ্রবন্তর। উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হওয়া, এটাকেই বলা হয় প্রতিপ্রবন্তর। পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল, সে কোনো কিছুর সাথে আটকে থাকে, ঠিক আছে, সে কোনো কিছুর সাথে কি আটকে থাকে। আচ্ছা, তারপর আমরা দেখব প্রতিপ্রবন্তর দেখে ফেলছি। প্রতিপ্রবন্তর কি? রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, সে উন্নত বৈশিষ্ট্য থেকে অনুন্নত বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। আচ্ছা, তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য লিখতেছি। এই যে লার্ভাটা, এই যে লার্ভা দশাটা ব্যাঙ্গাচির মতো দেখতে, মাথাটা বড়, এবং মাথাটা বড় থাকে তুলনামূলকভাবে, লেজ থেকে মাথা বড়, জানা কথাই। তো এই লার্ভাটার নাম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। এইটার লার্ভার ব্যাঙ্গেল লার্ভার নাম একই, এটাকে বলে ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল, ট্যাডপোল। পোল শব্দের অর্থ মেরু বা মাথা। পোল মানে মেরু, মেরু অথবা মাথা। মাথা মানে কিন্তু ইন পয়েন্ট। মেরু মানে কি ইন পয়েন্ট, আর মাথাও মানে কি ইন পয়েন্ট। অনেক সময় বলে না, ওই যে বাজারের ওই মাথায় যা, বাজারের ওই মাথায় গিয়ে এটা পাবি, বলে না? আচ্ছা, তো এই মাথা মানে শেষ পয়েন্ট। এই যে
টেট মানে টোট, টোট মানে এখানে ব্যাং বোঝায়, টি ডাবল ই টোট, টোট মানে ব্যাং, এটাকে বলছিলাম টি ডাবল ও ডি টোট, টোট শব্দটা তো ফ্রগ বা ব্যাং। তো এটা দেখতে ব্যাঙাচির মতো, এবং দেখো মেরু বা মাথাটা দেখতে ব্যাঙের মাথার মতোই, ব্যাঙের মাথা, এই জন্য আমরা ট্যাডপোল লার্ভা, ট্যাডপোল লার্ভা। তো ট্যাডপোল লার্ভার একটা স্পেশালিটি আছে, সেটার মধ্যে হবে কি মাথা বড়, মাথা বড়, মাথা বড়, দেহের অন্যান্য জিনিসের তুলনায় মাথাটা কি তুলনামূলক বড় হবে, ঠিক আছে। আচ্ছা, তো মাথা বড় লার্ভা এটাকে ট্যাডপোল লার্ভা বলে, যে লার্ভার মাথা অনেক বড়, অন্যান্য জিনিসের থেকে মাথা বড়, এটাকে বলে ট্যাডপোল লার্ভা। তো ট্যাডপোল লার্ভা তুমি কোথায় পাবো? উত্তর হচ্ছে ইউরোকর্ডটা উপপর্বে। আবার যে উভচর আছে না, উভচর, উভচর যে আছে এমফিবিয়া, ব্যাং, এমফিবিয়ার অন্তর্ভুক্ত কি আছে ব্যাং, ওই ব্যাঙের মধ্যেও কিন্তু তুমি ট্যাডপোল লার্ভা পাবা। তাহলে ট্যাডপোল লার্ভা তুমি দুই জায়গায় পাবা, সেটার মধ্যে দেওয়া আছে আগের বিষয়ে দেখছো, দুই জায়গার মধ্যে ট্যাডপোল লার্ভা আছে, একটা হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্বে, আর একটা হচ্ছে এমফিবিয়া ক্লাসে, অর্থাৎ উভচরের যে শ্রেণী আছে ওই উভচরের শ্রেণীর মধ্যে আমরা ট্যাডপোল লার্ভা পাবো। তাহলে ট্যাডপোল লার্ভা আমাদের গেল। আচ্ছা, তারপর আমরা দেখব এদের রক্ত সংবহন হয়েছে মুক্ত প্রকৃতির। যদিও আমরা পড়ছিলাম কি 6-9 বদ্ধ প্রকৃতির, বাট দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। আর দেখো এরা কিন্তু কোঅর্ডিনেটের মধ্যে সবচেয়ে দিকে আছে না, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা সবচেয়ে দিকে আছে, তার মানে সেই কিন্তু কোঅর্ডিনেটের মধ্যে সবচেয়ে অনুন্নত, সবচেয়ে দিকে আছে মানে কি সবচেয়ে অনুন্নত, সবচেয়ে বামে আছে মানে সবচেয়ে অনুন্নত। তাহলে দুই একটা বৈশিষ্ট্য তার অবশ্যই কি নন কোঅর্ডিনেটের মতো হবে, অনুন্নতর মতো হবে। তো আমরা যদি 9 পর্ব নম্বর 9 কর্ডাটা বদ্ধ প্রকৃতির রক্ত সংবহন দেখায়, বা দু একটা ব্যতিক্রম থাকতেই পারে, এটা ব্যতিক্রম, এদের ক্ষেত্রে রক্ত সংবহন হবে মুক্ত প্রকৃতির, রক্ত সংবহন মুক্ত প্রকৃতির হয়, রক্ত সংবহন হবে মুক্ত প্রকৃতির, অর্থাৎ সিলুমে রক্ত থাকবে, এক কথায় শেষ, সিলুমে রক্ত থাকবে। মুক্ত প্রকৃতির এটার মানে কি সিলুমে রক্ত আছে, সিলুমে রক্ত থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এটা মনে রাখবা, আমাদের যে হার্ট আছে, আমাদের যে হার্ট আছে এখানে কিন্তু 4টা ঘর, এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য কপাটিকা আছে, স্পষ্টত কপাটিকা বা ভালভ। তো রক্ত কিন্তু উপরের ঘর থেকে নিচের ঘরে আসতে পারে, কিন্তু ফেরত যেতে পারে না, এটা তো জানোই। রক্ত উপরের ঘর থেকে নিচের ঘরে আসতে পারে, কিন্তু ফেরত যেতে পারে না, কারণ এখানে কপাটিকা আছে। কপাটিকার কাজই হইছে একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ। কপাটিকা যে আছে বা বাল্ব, এই বাল্বের কাজ হইছে কি একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ করা, একমুখী প্রবাহ নিয়ন্ত্রণ। তো রক্ত সবসময় একদিকেই পরিবাহিত হয়, সবসময় সামনের দিকে আগায়, হার্ট বিট করে, রক্ত সবসময় একদিকে যায়, সে কখনো উল্টা পথে ফিরে আসে না। এই ঘর থেকে এই ঘরে যাবে, এই ঘর থেকে যদি সে বেরোয় পড়ে, রক্তনালীর ভিতর ঢুকা পড়ে, হার্ট থেকে রক্তনালীর ভিতর ঢুকা পড়ে, তোমরা হয়তো জানো এইখান থেকে এয়ারটা বের হয়, মহাধমনী বের হয়, যে এই ঘর থেকে, এই ঘর থেকে মহাধমনী বের হয়, ঠিক আছে, এরকম মহাধমনী বের হয়, যেটাকে বলে এয়ারটা, এই যে এই ঘর থেকে নিচের নিলয় থেকে এয়ারটা বের হয়। তো রক্ত যদি একবার এয়ারটায় প্রবেশ করে ফেলে, সে কিন্তু উল্টা পথে আবার ফিরে আসবে না, সব সময় সে এক গতিতে চলবে, অর্থাৎ সব সময় সে একটা সার্কেলে চলবে, একমুখী ভাবে চলবে, রক্ত কখনো উল্টা পথে ফিরে আসে না। আমাদের পাকস্থলীর মধ্যে কিন্তু খাদ্য সবসময় কি মুখ থেকে পায়ুসের দিকে একটা ঢেউ যায়, প্রতিনিয়ত 15 সেকেন্ড পর পর একটা ঢেউ যায়, এটাকে অনেক সময় বলে পেরিস্টালসিস, একটা ঢেউ, ঢেউয়ের কারণে কিন্তু সামনে খাদ্য কিন্তু সামনের দিকে আগায়। তুমি দেখবা এই যে ক্ষুদ্রান্তের পরে কি শুরু হয় বৃহদন্ত, বৃহদন্ত দেখবা এই যেরকম পেছনে আবার উপর দিকে উঠছে, ঊর্ধ্বমুখী কুলন, তারপর অনুপ্রস্থ কুলন, নিম্নমুখী কুলন। তুমি দেখো খাদ্য যে এখানে আছে এটা কেন উপরের দিকে উঠবে, খাদ্য তো কেন এটা উপরের দিকে উঠে, ঊর্ধ্বমুখী কুলন, এই যে খাদ্য কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, যে এই রাস্তা দিয়ে কিন্তু তার যাওয়া লাগবে। তো খাদ্য কেন উপরের দিকে উঠতেছে, কারণ এখানে একটা ঢেউ আসে, একটু পর পর এই যে ধরো খাদ্য একটা ঢেউ বা ধাক্কা সেটা সামনের দিকে নিয়ে গেল, আরেকটা ঢেউ আসলো এই যে সামনের দিকে নিয়ে গেল, আরেকটা ঢেউ আসলো আরেকটু সামনের দিকে নিয়ে গেল, আরেকটা ঢেউ আসলো সামনের দিকে নিয়ে গেল, ঢেউ আসলো এরকম ভাবে নিয়ে যায়, একটা ঢেউ আসে 15 সেকেন্ড পর পর, এটাকে বলে পেরিস্টালসিস, ঠিক আছে। এখন লাগবে না, এটা পরিপাকের পড়া, পেরিস্টালসিস। তো মনে রাখবা আমাদের রক্তের মধ্যে একটু পর পর একটা ঢেউ আসে,
হৃৎপিণ্ড কি করে, বিট করে কিছু নির্দিষ্ট সময় পর পর, কিছু পয়েন্ট সেকেন্ড পর পর একটা ঢেউ আসে। এই ঢেউয়ের কারণে রক্ত সামনের দিকে আগায়। মনে রাখবো, রক্ত আমাদের ক্ষেত্রে, উন্নতদের ক্ষেত্রে সবসময় এক দিকে আগায়, কখনোই উল্টা দিকে আর আসে না। তারা খালি যে চলতে আছে, এই যে শুরু হয়েছে চলা, ঘুরতে আছে, বাট এই ঘোরাটা সবসময় কি একমুখী। এই যে রক্ত চলতেছে, রক্ত নিলে ভিতরে আবার ফিরে আসতেছে হার্টে, চলতেছে দেহ থেকে আবার কি কার্বন ডাইঅক্সাইড নিয়ে হার্টে ফিরে আসতেছে। তারা এইভাবে চলতে আছে, তারা কখনো উল্টা দিকে আর চলে না, সবসময় তারা কি ওয়ান ডিউরেশনে চলে। বাট এদের ক্ষেত্রে দেখা যায় কি জানো, এটা উল্টা দিকে রক্ত যেতে পারে। ধরো এদিকে রক্ত চলতেছে, আবার উল্টা পেরিস্টালসিস দিয়ে রক্ত আবার কি এখানে ফিরেও আসতে পারে। বাট আমাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান ডিউরেশন, একটা ওয়ান ওয়ে, আমাদের ডিউরেশনটা হবে ওয়ান ওয়ে। মানুষেরটা বা উন্নত কোঅর্ডিনেট মানুষের ক্ষেত্রে রক্তের প্রবাহ কিন্তু জাস্ট একমুখী, এটা একমুখী। আর এটা কিন্তু কি উভমুখী। তাহলে আমরা বলবো এদের ক্ষেত্রে উল্টা দিকে রক্ত আসতে পারে, এটাকে বলে রিভার্স পেরিস্টালসিস। মানে রক্তের ঢেউটা উল্টা হইতে পারে। পেরিস্টালসিস মানে আমরা বা ঢেউ, রিভার্স পেরিস্টালসিস এগুলো অন্য অধ্যায়ে বুঝাবো, পরিপাকের পরাটি। পেরিস্টালসিস এটা জাস্ট মনে রাখবেন, এটা হচ্ছে ঢেউ। পেরিস্টালসিসের মানে হচ্ছে ঢেউ, একটা ছন্দময় ঢেউ, কিছু সময় পর পর আসছে, এটাকে বলে ছন্দময়। ঠিক আছে, ছন্দ মানে কিছু সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি, পর্যায় গতির মতো। রিভার্স পেরিস্টালসিস মানে উল্টা ঢেউ সম্ভব। পেরিস্টালসিস মানে ঢেউ, আমাদের হৃৎপিণ্ডেও পেরিস্টালসিস আছে, একমুখী ভাবে চলে, উল্টা হয় না। ঢেউটা কখনো উল্টা দিকে আবার আসে না, সবসময় এক দিকেই চলে। বাট এদের ঢেউটা উল্টা দিকে আসে, এইভাবে যেতে পারে, এভাবে হতে পারে, এভাবে যেতে পারে, এদিকে আসতে পারে, এটা হলো রিভার্স পেরিস্টালসিস। তাহলে দুইটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রতিপ্রপান্তর দেখা যায় ইউরোকর্ডের মধ্যে, রিভার্স পেরিস্টালসিস দেখা যায় কি ইউরোকর্ডের মধ্যে। এই দুইটা কথা পরীক্ষার মধ্যে অনেকবার আসে বা আসা প্রশ্ন এগুলা। আচ্ছা, তো মুক্ত প্রকৃতির রক্ত সংবহন এবং প্রতিপ্রপান্তর দেখা যায়। আরেকটা কথা লেখো, এদের রেচনতন্ত্র নাই। লেখো, এদের রেচনতন্ত্র নাই। এই পর্বের প্রাণীদের একটা উপাধি আছে, একটা কি সুন্দর একটা উপাধি আছে। একটু ওই যে ছকের মধ্যে কিন্তু লেখা ছিল, দেখো তো কি লেখা ছিল, একটু দেখো তো, পেজ নাম্বার 16 দেখো তো, ইউরোকর্ডের উপাধি কি? সাগর ফোয়ারা। দেখো, ফোয়ারা শব্দের অর্থ হলো স্রোত বা সজোরে পানি বের করা। এরা এইখান দিয়ে পানি নেয়, খেয়াল করো, এদিক দিয়ে পানি নেয়, এন্ড এইটা দিয়া পানিটা সজোরে বের করে দেয়, শুয়ে পড়ে না। ওই দেখবে বিভিন্ন পার্কে টার্কে এরকম ডলফিন দাঁড়া রয়েছে, এর মুখ দিয়ে পানি বেরোতেছে, সজোরে পানি বেরোতেছে, এটাকে বলে ফোয়ারা। ঠিক আছে, আমাদের এলাকায় এটা করে সিরিঙ্গি, হাত টাত কেটে গেলে গেল সিরিঙ্গি মেরে রক্ত বেরোচ্ছে। ওই যে গরু জবাই করলে কিন্তু কি রক্ত এরকম কি সজোরে বের হয়, এটাকে গ্রামের ভাষায়, আমাদের ভাষায় বলে সিরিঙ্গি, আর এইখানে বলতেছি ফোয়ারা মানে সজোরে পানি বের হওয়া। ফোয়ারা মানে সজোরে বের হওয়া, সজোরে পানি নির্গত বা তরল নির্গত হওয়া, এটাকে বলে ফোয়ারা, নির্গত হওয়া। ইটস কল ফোয়ারা। ফোয়ারা শব্দের তো স্রোত, হাদিসের মধ্যে কিন্তু আছে, জান্নাতীদের ক্ষেত্রে শরবতের ফোয়ারা বইবে, এরকম কিন্তু হাদিস আছে। জান্নাতীদের জন্য শরবতের ফোয়ারা বইবে, ফোয়ারা মানে স্রোত। ঠিক আছে, শরবতটা একদম কি নদীর স্রোতের মতো আসবে, এত শরবত দিবে। তো ফোয়ারা মানে স্রোত বা সজোরে পানি বের হওয়া, প্রবাহিত হওয়া। এইটা দিয়া খুব সজোরে পানি বের হয়, শুয়ে না, খুব সজোরে পানি বের হয়। যে এরকম ওই যে ইয়ে আছে না, ওই ডিপটিকল, ওই যে পাম্প আছে, যে এক পুকুর থেকে পানি আর এক পুকুরে দেয়, তো পানিটা কিন্তু কি সজোরে এরকম ভাবে পড়ে না গিয়া, ওইটাকে অনেক ফোয়ারা বলতে পারো। আচ্ছা, তো এই যে পরের প্রাণীরা কারা, ইউরোকর্ডাটা, এদের 100% সামুদ্রিক। বলতো এদের ইউরোকর্ডাটার কাছাকাছি কি একাইনোডার মাটা না? একাইনোডার মাটা কি ছিল? 100% সামুদ্রিক না? এরাও কিন্তু 100% সামুদ্রিক, 100% সামুদ্রিক। দেখো, যারা 100% সামুদ্রিক তারা কিন্তু কাছাকাছি অবস্থিত,
একাইনোডার্মাটার পরেই কিন্তু ইউরোকটার অবস্থান, পরে সেফালোকটাটা, পরে ভার্টিব্রাটা। তাহলে দেখো ইউরোকটাটার একদম নিয়ারে কি আছে, আগে কি আছে, একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার মধ্যে সে 100% সামুদ্রিক ছিল, ইউরোকটাটা 100% সামুদ্রিক। সবাই সমুদ্রে বসবাস করে, কারণ তারা অসমোইমেশন অক্ষম। এদের উপাধি হচ্ছে সাগর ফোয়ারা, কারণ 100% সমুদ্রে থাকে এবং এই পরের প্রাণীদের শরীর থেকে সজোরে পানি বের হয়। ওই পরিফেরারা কিন্তু অশ্বগন্ধ দিয়ে পানি বের হইতেছিল, বাট সজোরে না, এটা দিয়ে সজোরে পানি বের হয়, এজন্য এগুলো সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা বলে এদেরকে, বলা হয় কি, সাগর ফোয়ারা। আর যে ছিদ্র দিয়ে পানি বের হয় সজোরে, সজোরে কথাটা উল্লেখযোগ্য, সজোরে যে ছিদ্র দিয়ে পানি বের হয় ওই ছিদ্রটার নাম বলা হয় সাইফন। নামটা কঠিন। সাইফন একটা ছিদ্র, সাইফন হচ্ছে ছিদ্র। সাইফন নামক ছিদ্র দিয়ে শরীরের ভেতরের পানি সজোরে বের হয়। সজোরে পানি নির্গত হওয়াকে বলে ফোয়ারা, আর যে ছিদ্র দিয়ে বের হয় তাকে বলা হয় কি, সাইফন। তাহলে এদের শরীরে সাইফন পাওয়া যায়, এদের শরীরে কি সাইফন পাওয়া যায়, দুইটা, এইখানে দুইটা, এটাকেও সাইফন বলতে পারি আমরা, এটাও সাইফন। আচ্ছা, বিকালে দেখবো কোন, এটা কিন্তু আবার ক্লাস আছে, আমরা ক্লাসগুলো দেখবো। এই 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 চিত্রের মধ্যে দুইটা সাইফন আছে, পানি বের হোক অথবা ঢুকুক, যারা সজোরে পানি নির্গত করে ওই পর্বের প্রাণীর ছিদ্রপথকে আমরা সাইফন বলি। আচ্ছা, সাইফন গেল, সাইফন সাগরের ফোয়ারা। লাস্ট অফ অল আরেকটা পয়েন্ট লিখবা, তাহলে আমাদের ক্লাস শেষ। সেটা হলো এদের আবরণ। এই পর্বের প্রাণীদের আবরণের নাম, আবরণ মানে শরীরের পর্দা, পর্দা, ঠিক আছে। আবরণ মানে কি, শরীরের পর্দা। দেখো এদের আবরণের নাম হলো টিউনিকা বা টেস্টা। টিউনিকা বা টিউনিক বা টেস্টা লেখো, টিউনিক, টিউনিক অথবা টেস্টা। টেস্টা শব্দটা তো আবরণ, টিউনিক এটাকে টেস্টা বলা যায়। টেস্টা, টেস্টা মানে আবরণ, টিউনিক বা টেস্টা বলে এটাকে, টিউনিক টেস্টা, টিউনিক বা টেস্টা, টিউনিক। এই টিউনিক আবরণের মধ্যে একটা উপাদান থাকে, তার নাম হচ্ছে টিউনিসিন। টিউনিসিন এটা একটা ব্যতিক্রমী জিনিস, টিউনিসিন। দেখো এটা শেষে ইন থাকা সত্ত্বেও এটা প্রোটিন নয়। এই টিউনিসিন একটা সেলুলোজের মতো গঠন, সেলুলোজের মতো গঠন, এটা শক্ত হয়, বুঝছো? এটা সেলুলোজের মতো, বাট নট সেলুলোজ, 100% সেলুলোজ না। কারণ কোনো প্রাণীতে কখনো সেলুলোজ পাওয়া সম্ভব না। বেশিরভাগ ক্ষেত্রে সেলুলোজ কার বৈশিষ্ট্য, প্লান্ট সেলের বৈশিষ্ট্য। সেলুলোজ কখনোই অ্যানিম্যাল সেলে পাওয়া যায় না, সেলুলোজ অ্যানিম্যাল সেলে পাওয়া যাবে না। তাহলে এই যে আবরণ, এটা প্রাণীর আবরণ, তাহলে এখানে আমরা সেলুলোজ পাবো না। বাট সেলুলোজের মতো স্ট্রাকচার, এই টিউনিসিনের স্ট্রাকচার সেলুলোজের মতো, এটা শক্ত গঠন, শক্ত গঠন, বুঝছো? এজন্য টিউনিসিনের একটা উপাধি আছে, এটাকে বলা হয় প্রাণীজ সেলুলোজ। যেহেতু সেলুলোজের মতো স্ট্রাকচার, মানুষের শরীরে সেলুলোজ নাই, বাট সেলুলোজের মতো একটা স্ট্রাকচার আছে, যার নাম টিউনিসিন। এজন্য টিউনিসিনকে বলা হয় প্রাণীজ সেলুলোজ, প্রাণীজ সেলুলোজ। যেহেতু এরা টিউনিসিন বহন করে, অন্য কেউ কিন্তু টিউনিসিন বহন করে না। কারা বহন করে? ইউরোকোডটা। এজন্য তাদের আরেকটা নাম দেখো, সেটা কি বলছিলাম, বলা আছে সেটার মধ্যে কি বলা আছে দেখো, টিউনিক্যাটস। টিউনিক্যাটস যেহেতু টিউনিসিন বহন করে, জন্য এদেরকে টিউনিক্যাটস বলা হয়, টিউনিক্যাটস বলা হয়, ঠিক আছে। টিউনিসিন বহন করার কারণে সাগর ফোয়ারা বা ইউরোকোডাদের টিউনিক্যাটস বলা হয়। আর এই যে এই টিউনিসিন না, এটার কিছু স্পেশালিটি আছে। এই টিউনিসিন সেলুলোজ থেকে আরো দৃঢ় হয়, সহজে খুলে পড়ে না। এই এনজাইম দিলে সেলুলোজ কিন্তু ভেঙে যায়, হজম হয়ে যায়, বুঝছো? গরু কিন্তু ঘাস খায়, গরুর শরীরে পেটের মধ্যে সেলুলোজ নামক এনজাইম আছে, এস মানে এনজাইম। সেলুলোজকে ভাঙার জন্য সেলুলোজ নামক এনজাইম আছে, তো এটা কিন্তু ভেঙে যায়। বাট টিউনিসিন সহজে ভাঙে না, এনজাইমের প্রভাবে তেমন ভাঙে না। এজন্য এই টিউনিসিন থেকে কিছু ঔষধ তৈরি করা যায়, বুঝছো? ক্যান্সারের জন্য কিছু ঔষধ এই টিউনিসিন নামক পদার্থ দিয়া তৈরি করা যায়। টিউনিসিন নামক ঔষধ তৈরি করা যায়
মনে রাখবা টিউনিসিন থেকে, এটা একটা সেলুলোজের মতো গঠন, এটা থেকে কিছু ঔষধ তৈরি করা যায়, ঠিক আছে? আচ্ছা, কত বাজে? 10টা। তো আজকে আমাদের এই পর্যন্ত থাকুক। আমরা ইউরোকরেটার আরেকটু পড়াশোনা আছে, পরে বিকেলে আমরা সেফালোকরেটা পড়বো, ইউরোকরেটা সেফালোকরেটা পড়বো আর কি। ওকে।